ওকে, গুড ইভিনিং সবাইকে আবারও। তো আশা করি সবাই আমার কথা শুনতে পাচ্ছ। তো গত ক্লাসটা একটু মিস হয়েছিল, তো আজকে তোমাদের 5 তারিখ, তোমাদের পঞ্চম মাসের ক্লাস শেষ হলো। আগামী ক্লাস থেকে ষষ্ঠ মাসের ক্লাস শুরু হবে। 3 তারিখে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু মিস হওয়ার কারণে। তো আশা করি তোমরা নিয়মিত পড়াশোনা করতেছো। আর আমরা এদিকে শেষ করেছিলাম হচ্ছে এলিজি রিটেন ইন আ কান্ট্রি চার্জিয়ার্ড, এই পয়েমটি, তাই না? এই জি পয়েন্টটি স্যার। আমরা শেষ করেছি, এবং এছাড়াও আমি সামারি বা অন্যান্য কিছু শেয়ার করেছিলাম। তোমরা সেগুলো পড়েছো কিনা আমি জানি না, আশা করি পড়ে ফেলেছো। তো এখন আম, এই পয়েমের সাথে রিলেটেড যে একটা নতুন জানরা, এলিজি, এটা কি, এটা সম্পর্কে আমরা আজকে মোটামুটি বিস্তারিত আলোচনা করব, এবং আমাদের এই পয়েমটির ক্ষেত্রে এলিজির যে ফিচারগুলো সেগুলো আমরা কীভাবে পাচ্ছি সেটা আমাদের জানা দরকার, কারণ যাতে শর্ট নোট বা ব্রড কোশ্চেন আসলেও আমরা যেন লিখতে পারি। তা পয়েমটা নিয়ে কারো প্রবলেম আছে? টেক্সটের মধ্যে কোনো সমস্যা আছে কিনা? টেক্সট নিয়ে কি না স্যার। কোনো প্রবলেম আছে? টেক্সটের ভিতরে কোনো লাইন, কোনো ওয়ার্ড, কোনো সেন্টেন্স বা কোনো সেন্স বুঝতে পারিনি, এরকম কিছু? এরকম কিছু। না স্যার। আচ্ছা, যদি না কোনো স্যার, কোনো সমস্যা নেই। সমস্যা যদি না থাকে, তাহলে আমরা মোটামুটি এখন একটু দেখব যে এলিজি আসলে কি, এবং থমাস গ্রে সম্পর্কে আমরা একটু জানবো, এবং এলিজির ডেফিনেশন সহ ফিচারগুলো সম্পর্কে একটু জানবো, যেমনটা আমরা প্রত্যেকটা জানরাতে জেনে আসছি, তাই না? আচ্ছা, তো দেখো, এইখানে আমাদের লিটারেরি টার্মসের ভিতরে এলিজি বলে একটা অপশন আছে না? এটা আমরা আজকে একটু পড়ব। প্রথমে আমাদের কবি থমাস গ্রে সম্পর্কে একটু জানি। কবিতাটা পড়ে থমাস গ্রেকে কেমন মনে হলো? খুবই হাসি খুশি, মেলানকলিক বিষয়। বা মেলানকলিক। হ্যাঁ, তার চেহারা দেখে আমরা বুঝতে পারছি, তাই না, যে তিনি আসলে কেমন ছিলেন। আচ্ছা, এখানে আমরা তার সম্পর্কে একটু জানবো। এই শীটটা আশা করি তোমরা পড়েছো কিনা জানি না, যদি পড়ে থাকো তো ভালো। বলছে, দেখো, থমাস গ্রে, তার জন্ম মৃত্যু নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, ওটা একটু জানলেই হবে, ওটা তেমন গুরুত্বপূর্ণ না। দেখো, বলছে থমাস গ্রে ওয়াজ আ মেলানকলিক ম্যান, হ্যাঁ, বাই নেচার, দো হি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট লার্নেড ম্যান অফ হিস টাইম। তিনি শিক্ষিত ব্যক্তি ছিলেন, কিন্তু খুবই মানে চুপচাপ, গম্ভীর, সরফুল, স্যাড, এরকম একটা মেন্টালিটি নিয়েই তিনি থাকতেন। হি সাফার্ড ফ্রম আ হোয়াইট মেলানকলি। এই হোয়াইট মেলানকলি বলতে কি বোঝায় এই টার্মটা দিয়ে? কি জানা আছে হোয়াইট মেলানকলি আসলে কি জিনিস? এই টার্মটা সম্পর্কে আমরা এটাকে পরিচিত হয়েছি, শুধু মিলানকলি সম্পর্কে আমরা জানি, তাই না? গভীর শোক। এক ধরনের, দেখবা যে কিছু কিছু মানুষ আছে, তারা জানে না যে আসলে তাদের সমস্যাটা কোন জায়গায়। হুম মানে কেন তারা, তাদের মন খারাপ, এরকম অনেক মানুষের তারা জানে না, কিন্তু মানে এটা তার যেন একটা নেচার। হ্যাঁ, তারপরে দেখো, হোয়াট মেলানকলি সো পেইনফুল টু বেয়ার ইয়েট আনস্পিকেবল। মানে মনে মনে একটা সাইকিক স্টেট, একটা মানসিক একটা অবস্থা, যেটা মানে বলে বোঝানো যায় না কাউকে, কিন্তু মোটামুটি দেখো বলছে কি, মেলানকলি ইজ বিয়ন্ড স্যাড। বুঝতে পারছো? ইট ইটস আ ওয়ার্ড ফর দ্য গ্লুমিয়েস্ট স্পিরিট, সবসময় গম্ভীর চুপচাপ যে থাকে মানুষ। হ্যাঁ, এরকম একটা বিষয় যদি থাকে, তাই বলতেছে যে হোয়াইট মেলানকলি, এই সেন্সটা বোঝাতে ব্যবহার করা হয়েছে। মানে সবসময় একটা গভীর, হুম, মানে কারণ অকারণে সবসময় তার মধ্যে একটা গম্ভীরতা, দুঃখবোধ সবসময় থাকে। তাই বলছে থ্রু আউট হিজ লাইফ বিকজ অফ সাম অ্যাডভার্স সিচুয়েশনস। হ্যাঁ, কিছু প্রতিকূল পরিস্থিতির কারণে তার এই রকম অবস্থাটা তৈরি হয়ে গিয়েছিল। যেমন ইভেন ইজ ফ্রেন্ডশিপ উইথ সাম নোটেবল পার্সনস লাইক হোরেস ওয়ালপল, রিচার্ড ওয়েস্ট অ্যান্ড আদার্স বিকেম দ্য কজ অফ হিজ বিং আ মেলানকলিক ম্যান। তার কিছু বন্ধু ছিল যাদের হয়তো মৃত্যু, বা কারো হয়তো দুর্ঘটনা, বা কারোর সাথে হচ্ছে বিচ্ছেদ, এগুলোও তার দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, যেমন হচ্ছে হিজ কোয়ারেল উইথ হোরেস, দ্য ডেথ অফ রিচার্ড ওয়েস্ট, হ্যাঁ, শকড হিম ভেরি মাচ। আর বিকজ অফ হিজ মেলানকলিক নেচার, দো হি বিকাম আ প্রফেসর অফ হিস্ট্রি অ্যাট ক্যামব্রিজ, তিনি ক্যামব্রিজ ইউনিভার্সিটি হিস্ট্রির প্রফেসর থাকা সত্ত্বেও হি কুড নেভার ব্রিং হিমসেলফ টু লেকচার, তিনি কখনো মন খুলে কথা বলতে পারতেন না, এই জন্য তিনি লেকচারও দিতে পারতেন না। তো নিজেকে যেন তিনি মন খুলে স্টুডেন্টদের সাথে মেশাতে পারতেন না, এরকম একটা অবস্থা তার হয়ে গিয়েছিল।
হচ্ছে গ্রে লিভ দ্য লাইফ অফ আ টিমিড অ্যান্ড রিক্লুসিভ ডন। রিক্লুসিভ মানে কি? একাকী না, নির্জন, চুপচাপ, সবসময় একাকী একটা অবস্থান থাকা, সবসময় বিচ্ছিন্ন থাকা অন্যদের থেকে, এইরকম। হি ফাউন্ড ইট ডিফিকাল্ট টু অ্যাডজাস্ট উইথ দ্য হার্শ ওয়ার্ল্ড অফ ম্যান। মানে অন্য মানুষ যে রুক্ষ আচরণ করে, মানুষের যে খারাপ দৃষ্টিভঙ্গি, মানুষের ব্যাড নেচার, এগুলোর সাথে তিনি যেন মানিয়ে নিতে পারতেন না। অ্যান্ড টার্ন টু দ্য সলিটিউড অফ নেচার টু সিক কনসোলেশন। হ্যাঁ, নিজের মনকে ভালো করার জন্য, সান্ত্বনা খোঁজার জন্য তিনি সবসময় প্রকৃতির সান্নিধ্যেই থাকার চেষ্টা করতেন। হি থট হিমসেলফ অ্যাজ আ মিসফিট। হি অলওয়েজ থিঙ্ক হিমসেলফ টু বি টোটালি আনফিট। হ্যাঁ, আনফিট আর মিসফিট, যে আমার পক্ষে এটা সম্ভব না। অ্যাজ ফেইলার অ্যাজ আ সোশ্যাল ম্যান, সামাজিকভাবে নিজেকে তিনি সাকসেসফুল ম্যান হিসাবে তৈরি করতে পারেননি। একটা মানে তিনি সবসময় একটা আনফিট অবস্থা বোধ করতেন, যেটা হয়তো আমার দ্বারা হবে না, এখানে আমি থাকতে পারবো না, এরকম আর কি। This sense of maladjustment developed in him a kind of inner conflict and unrest. যারা হচ্ছে কারোর সাথে মেশাতে পারে না, সমাজের সাথে মানিয়ে চলতে পারে না, দেখবো যে সবসময় নিজের সাথে নিজের একটা দ্বন্দ্ব চলে এবং নিজেকে সবসময় ছোট মনে করে। হ্যাঁ, তো এরকম একটা অবস্থা তার ছিল। অ্যাজ এ রেজাল্ট হি ওয়াজ ওভারপাওয়ার্ড বাই ইনসিপিডিটি অর আ সর্ট অফ ইনুই অ্যান্ড কুড নট রাইট মাচ। এমনকি তিনি লেখালেখিও বেশি করতে পারতেন না। ইনসিপিডিটি মানে কি? সবসময় বিষাদ অবস্থা, হ্যাঁ, ইন্টারেস্ট থাকা না থাকা, হ্যাঁ, সবসময় এক ধরনের মানে কি বলবো, দুঃখবোধ কাজ করা। এই জন্য তিনি মন খুলে লিখতেও পারতেন না। অ্যান্ড দ্য ফিউ পয়েমস হুইচ হি রোড আর নট এক্সিলেন্ট। এবং তিনি যে কিছু পয়েম লিখেছেন সেগুলো খুব একটা ভালো মানের হয়নি। শুধুমাত্র এলিজি রিটেন ইন আ কান্ট্রি চার্জার ইজ অ্যান এক্সেপশন টু দিস পয়েম মেড হিম ফেমাস, মেড হিম আ ফেমাস পয়েট। একটা কবিতা যেটা তাকে একজন বিখ্যাত কবি বানিয়ে দেয় নাকি। হ্যাঁ, কারণ এটা তিনি তার নেচারের সাথে, তার মনের সাথে মিলিয়ে লিখতে পেরেছিলেন, এ কারণেই। আচ্ছা, একটু আজান হচ্ছে, আমি 1 মিনিট একটু স্টপ রাখি, হ্যাঁ, ক্লাসটি। সবাই কি শুনতে পাচ্ছ তো নাকি? আজকে আবার নেটের প্রবলেম জি শুরু হলো স্যার। নাকি? জি স্যার। শোকের কবিতা। এলিজি, তাই তো? যেটা হচ্ছে এখানে দেখো দিয়েছি আমরা, এলিজি মানে হচ্ছে শোক গাথা। যে কারো মৃত্যুতে আমরা তার জন্য যে শোক প্রকাশ করি, সেটা নিয়ে যে কবিতা লেখা হয়, তাই তো, তার প্রশংসা করে, তাই তো, তার গুণগান করে, এবং শেষ পর্যন্ত এক ধরনের কনসোলেশন বা সান্ত্বনা দেওয়ার মাধ্যমে যে ধরনের ফরমেশনে একটা কবিতা লিখি, সেটা হচ্ছে এলিজি। এলিজি কি ধরনের পয়েম বলো তো? সাবজেক্টিভ না অবজেক্টিভ হবে? সাবজেক্টিভ। কারণ ইট ইজ এ কাইন্ড অফ লিরিক, তাই না? তাই বলছে দেখো জি যে এলেজি হচ্ছে শোকগাথা। অ্যান এলিজি ইজ আ ফর্ম অফ লিরিক পয়েম দ্যাট টিপিক্যালি রিফ্লেক্টস অন দ্য ডেথ অফ অ্যান ইন্ডিভিজুয়াল অর আ লস অর আ ট্র্যাজিক ইভেন্ট। সেটা কোনো ব্যক্তি হতে পারে, কোনো দুর্ঘটনা হতে পারে, এরকম মানে স্যাড কোনো ঘটনা উপর ভিত্তি করে যে কবিতাটা লেখা হয়। ট্রেডিশনালি অ্যান এলিজিয়াক পয়েম অ্যাড্রেসেস থিমস অফ মোর্নিং, সরো অ্যান্ড ল্যামেন্টেশন। তাই তো, শোক, দুঃখ এবং ল্যামেন্টেশন মানে কি? আর্তনাদ না, এই বিষয়টাকে। হাউএভার ইট ক্যান অলসো এক্সপ্লোর দ্য থিমস অফ রিডেমশন অ্যান্ড কনসোলেশন। এটা গেল। এখন একটা এলিজিকে বলা হচ্ছে যে 3টা স্টেজ থাকে, 3টা স্টেজ মেনলি দেখানো হয়। প্রথমে থাকে কি, এক ধরনের সেটিং থাকে, এক ধরনের মর্নফুল সেটিং থাকে, স্যাড আর মর্নফুল একটা সেটিং থাকে, যেখানে কবিতার বা পোয়েট তার মোর্নিংটাকে প্রকাশ করে, যে মারা গেছে বা যার দুর্ঘটনা ঘটেছে তার জন্য। সেই হিসেবে দেখো, অ্যাট দ্য ফার্স্ট স্টেজ ইট বিগিনস উইথ মোর্ন গ্রিফ দ্যাট অ্যাট দ্য লস অফ সামথিং অর সামওয়ান। মানে সবসময় একটা দুঃখবোধ, একটা সেটিংয়ে যেখানে থাকবে হচ্ছে কি, মানে ডেথ বা কোনো কিছু শেষ, এন্ডিং, এরকম একটা সেন্স দিয়ে কিন্তু শুরু হবে। আমাদের কবিতাটা কিভাবে শুরু হয়েছে? এলিজি রিটেন ইন আ কান্ট্রি চার্চইয়ার্ড, বলো তো এটা কিসের স্টেজ দেখানো হচ্ছে? চার্চের চার্চের ওইখানে ঘন্টা বসে। বাজতেছিল, কারফিউ হচ্ছিল, তারপরে সবাই সবকিছু চলে যাচ্ছিল বা নিজ নিজ গন্তব্যে বাসার দিকে। এটা দিয়ে কি কি অন্ধকার বোঝাতে হয়ে পারে? একটু এটা দিয়ে থমথমে কি ছিল। সেন্স বোঝাতে পারে বলো তো? এটা দিয়ে কি সেন্স বোঝাতে পারে? মানে মানুষের জীবনে আস্তে আস্তে যে অন্ধকার নেমে আসছে। আইসোলেশন। মানে এটা এক ধরনের শেষ, এন্ডিং, এন্ডিং অফ সামথিং, তাই না? দিন যেমন শেষ হয়ে যায়, ঠিক ওইভাবে আমাদেরও কিন্তু দিন শেষ হয়ে যাবে, তাই না? এই সেটিংটা কিন্তু এখানে এসেছে। একটা দিন শেষ হলে যেমন সবাই যার যার বাসায় ফিরে যায়, আমরাও আমাদের বয়সের, হ্যাঁ, বয়স হতে 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 একসময় সন্ধ্যায় পৌঁছে যাবো। এই সন্ধ্যা মানে কি? আমাদের বৃদ্ধ কাল, তাই তো, ওল্ড এজ। যার পরে আমরা
কি হবে, পৃথিবী থেকে ছেড়ে চলে যাবে। যেমন করে ডার্কনেস সব কিছু ঢেকে দিচ্ছে, তেমনি মৃত্যু কি করছে, চারিদিকে আমাদেরকে ঘিরে ফেলবে যখন আমরা বৃদ্ধ বয়সে ফিরে আসব। তো এরকম একটা দেখানো হচ্ছে যে একটা কোনো কিছু শেষ, হ্যাঁ, কোনো কিছু এন্ড হতে যাচ্ছে, এবং সেখানে এক ধরনের স্যাড এবং মেলানকলিক সেন্স তিনি দেওয়ার চেষ্টা করেছেন। মোর্নফুল একটা পরিবেশ তিনি তৈরি করেছেন বিভিন্ন পাখির মধ্য দিয়ে, ন্যাট, তাই তো, যেগুলো হচ্ছে কি ডেথের সাথে রিলেটেড। যেমন হচ্ছে আমরা যে পাখিটা পেয়েছি আউল, এটা কি শুভ? শুভ কোনো কিছু নির্দেশ করে আউল, পেঁচা? না না, অশুভ, অশুভ। তাই তো, মৃত্যু, বা দুর্ঘটনা, এরকম একটা সন্ধ্যা, রাত, অন্ধকার, এরকম কিছুর সাথে কিন্তু রিলেটেড। হ্যাঁ, এরকম একটা সেটিং তিনি তৈরি করবেন। তারপর সেকেন্ড স্টেজে কি হয়, এট দ্য সেকেন্ড স্টেজ দ্য পয়েট শোজ অ্যাডমারেশন, হ্যাঁ, লিস্টিং কোয়ালিটিজ অ্যান্ড ইমপ্রেসিভ ডিডস ইন দ্য পার্সনস লাইফ টাইম। এখানে কি মিডিল আমরা এটা দেখছি না যে তিনি তাদের ফ্যামিলি লাইফটাকে বর্ণনা করছেন, হাউ দে লিড দেয়ার সিম্পল লাইফ, হ্যাঁ, হাউ দে আর হ্যাপি, how they are actually different from the rich and aristocratic people. In the case of aristocratic people or rich people, they are they did or do different kinds of sinful activities to learn or to earn money or power. On the other hand, the poor people didn't have any kind of immoral activities or corruptible activities, because they are poor, they are not uneducated, they are not educated, they are not seeking for any power. এই কারণে কি কি হচ্ছে, দেখা যাচ্ছে তারা হয়তো দেখা যাচ্ছে অপরাধ বোধ বেশি করে, এইভাবে কি হচ্ছে তাদের অ্যাডমায়ার করা হচ্ছে, হ্যাঁ, এমনকি ফুলের সাথে কম্পেয়ার করা হয়েছে, মুক্তার সাথে কম্পেয়ার করা হয়েছে, বিভিন্ন বিখ্যাত ব্যক্তির সাথে তুলনা করে তাদেরকে কি করানো হচ্ছে, তাদের কোয়ালিটিগুলোকে দেখানো হয়েছে, তাই না, তাদের প্রশংসা করা হয়েছে। এবং শেষে কি দাঁড়ানো হয়েছে দেখো, দ্য পয়েম দেন মুভস টু দ্য থার্ড স্টেজ অফ কনসোলেশন। শেষের দিকে এসে তাদের সান্ত্বনা দেওয়া হচ্ছে, হ্যাঁ, কনসলিডেশন, হ্যাঁ, কনসলিডেট করতেছে যে আসলেই তারা কি এরকমই, এটা পাওয়ার যোগ্য, তাদের প্রশংসা পাওয়ার যোগ্য। তারপরে তিনি এসে নিজের সম্পর্কে কিছু কথা বলেছেন, এরকম একটা স্টেজে থাকে। দ্য লাস্ট এলিমেন্ট মে বি মোর রিলিজিয়াস, হ্যাঁ, এখানে মেনলি রিলিজিয়াস টোন দেখানো হয়, মৃত্যু পরবর্তী আমাদের জীবন, তাই তো, আমাদের দেখো এখানে রিলিজিয়াস অনেক ব্যাপার এসেছে, তাই না, যে তাদের নিয়ে অনেকে প্রার্থনা করে, তারা মৃত্যুর পর গডের, তাই তো, বিচারের জন্য অপেক্ষা করে, তাই তো, রিওয়ার্ড পাওয়ার জন্য অপেক্ষা করে, এই জাতীয় কী বিষয় এসেছে এখানে, কিছু রিলিজিয়াস টোন কিন্তু আমরা শেষের দিকে পেয়েছি। তো এই তিনটা স্টেজে মেনলি একটা এলিজিকের লেখা হয়ে থাকে। তো বলছে দেখো এখানে কিছু বিখ্যাত এলিজির কথা বলা হয়েছে, তার ভিতরে এলিজি রিটেন কান্ট্রি চার্চিয়ার্ড একটি, এছাড়া রয়েছে ইন মেমোরিয়াম বাই আলফ্রেড টেনিসন, ইন মেমোরি অফ WBS বাই WH অর্ডেন। তোমরা অ্যাডোনাইস পাবা সেকেন্ড ইয়ারে উঠলে, যেটা হচ্ছে পার্সিবি শেলির লেখা, হচ্ছে ইন মেমোরি অফ জন কিটস। এরকম করে অনেক বিখ্যাত ব্যক্তিদের স্মরণে অনেক কবি কিন্তু অনেক এলিজি লিখে গেছেন। তো এই হচ্ছে ব্যাপার। কিছু ফিচার আমরা একটু দেখবো এলিজিগুলো আসলে কেমন হয়ে থাকে। বলছে দেখো, an elegy is a kind of lyric poem which centers around the expression of sentiments, beliefs and opinions on the topic of death. তাহলে মৃত্যুকে নিয়ে একটা সেন্টিমেন্ট বা বিলিফ বা অপিনিয়ন প্রকাশ করা হয়। যেমন আমরা কিছু লাইন পেয়েছি, তাই না, যে আমরা যতই বংশগৌরব দেখাই না কেন, যতই আমাদের অর্থনীতি বা অর্থনৈতিক পাওয়ার থাকুক না কেন, রাজনৈতিক পাওয়ার থাকুক না কেন, যতই আমরা সুন্দর বা জ্ঞানী হয়ে যায় না কেন, সবাইকে কি করতে হয়, অপেক্ষা করতে হয় কিসের জন্য, কোন সময়ের জন্য বলো? মৃত্যু। হ্যাঁ, মৃত্যুর জন্য আমাদের সবাইকে কি করতে হচ্ছে, যে ইনএভিটেবল আওয়ার, হ্যাঁ, আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। এইভাবে দেখানো হচ্ছে যে মৃত্যু একটা কমন বিষয়, তাই তো, এভরি ওয়ান, রিচ অর পোর, নলেজেবল অর ডাল, ওয়াইজ অর ফুলিশ, এভরি পার্সন, বিউটিফুল অর আগলি, all will go to death. Like the darkness, all will be covered with the shadow of death. মৃত্যু দ্বারা কিন্তু সবাই মোটামুটি এর অধীনে চলে যাবে। ইট ইজ অ্যাবাউট আ সিঙ্গেল ডেড পারসন, মেনলি লেখা হয় সিঙ্গেল ডেড পারসন, কিন্তু এখানে আমরা দেখতেছি কি তিনি কিন্তু একজন সিঙ্গেল মানুষকে নিয়ে লেখেননি, বরং দ্য পিপল অফ আ পার্টিকুলার ভিলেজ, তাই না, স্পেশালি দ্য ডেড ভিলেজার্স নিয়ে তিনি মেনলি দেখিয়েছেন। এইখানে একটি এক্সেপশন। ইট বিগিনস উইথ আ ল্যামেন্টেশন অফ আ পার্সন আর লস অফ থিং, যেটা আমরা আগে জেনেছি। দ্য সরো ইজ ফলোড বাই দ্য পয়েটস অ্যাডমিরেশন ফর দ্য পার্সন আর থিং লস্ট, হ্যাঁ, তাদের নিয়ে দুঃখ প্রকাশ করা হলেও তাদেরকে প্রশংসা করা হবে, তাই তো, তাদের নিয়ে গৌরব করা হবে। জেনারেলি ইন দ্য সেকেন্ড পার্ট অফ দ্য কনস্ট্রাকশন, দ্য লস্ট পার্সনস কোয়ালিটি অ্যান্ড রিমার্কেবল পারফরমেন্স অর অ্যাক্টিভিটিস আর এন্ডোর্স, হ্যাঁ, তাদের দেখানো হচ্ছে কি তারা কৃষিকাজ করে, তাই না, তাদের কাছে বন পর্যন্ত কি হয়ে যায়, দমে যায়, ইত্যাদি বিষয় কিন্তু দেখানো হয়েছে, যে তাদের কিছু সিম্পল বাট ইউজফুল অ্যাক্টিভিটিস কিন্তু দেখানো হয়েছে, হ্যাঁ।
In its closing part, the speaker finds consolation and solace. সান্ত্বনা তিনি খুঁজছেন, তাহলে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। হ্যাঁ, তারপর ইন দিস টাইপ অফ পোয়েম দ্য সোসাইটি ইজ ক্রিটিসাইজড। এখানে কি ক্রিটিসাইজ করা হয়েছে কাউকে? কাদেরকে ক্রিটিসাইজ করা হয়েছে বলো তো এখানে? শহরের মানুষদেরকে। রিচম্যান। Rich or aristocratic people দেখে, for doing injustice to the dead and for not allowing the dead person to do what he could have done। হ্যাঁ, যা কিছু করতে পারতো সেগুলো তারা করতে পারেনি। কারণ কি এখানে ভাগ্য, হ্যাঁ, ভার্চু তাদেরকে ফেভার করেনি, নলেজ তাদের কাছে আসেনি, তাই না, দারিদ্রতা তাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছিল। ইন দিস ওয়ে, ইন আ সিম্বলিক ওয়ে, দ্য পোয়েট হ্যাজ অ্যাকচুয়ালি ক্রিটিসাইজড দ্য people of the society who didn't allow the poor people to reach their goal, to flourish their intelligence। এটা দেখাতে দেয়নি, এই কারণে কিন্তু বলা হচ্ছে। And Elegy may search answer to the questions related to the nature of life and death, about the immortality of the soul, এই বিষয়গুলো নিয়ে। Sometimes an elegy also expresses the speaker's resentment and rage about a loss or demise। এখানে অবশ্য তিনি রাগ টাগ প্রকাশ করেননি, অন্যান্য এলিজিতে গেলে আমরা দেখতে পাবো। The language and structure of an elegy is formal and ceremonial। হ্যাঁ, এটা অবশ্যই ফর্মাল একটা রাইটিং এবং সেরিমোনিয়াল, মানে এখানে যেন সেরিমোনিয়াল বলতে মানে পার্সোনাল না আর কি, যেমন হাউ ডু আই লাভ দিয়ে লেখা হয়েছে, বা হচ্ছে আমরা যেমন ইউলিসিস পড়েছি, এখানে একটা পার্সোনাল সেটিং রয়েছে, পার্সোনাল একটা সেট আপ রয়েছে, তাই না? কিন্তু এখানে কি হচ্ছে, একটা সেরিমোনিয়াল ব্যাপার রয়েছে, যেন আমরা কাউকে নিয়ে প্রশংসা করছি, কারো গুণগান করছি, হ্যাঁ, এবং সুন্দরভাবে সেটাকে স্টেপ বাই স্টেপ আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি। এরপর হচ্ছে কি দেখো, ইট ইজ মেডিটেটিভ ইন নেচার অ্যান্ড ইটস টোন ইজ গ্রেভ। কবিতাটা মেনলি কি হচ্ছে, গ্রেভ। হ্যাঁ, এখানে আমরা কোনো চিয়ারফুলনেস পাচ্ছি না, এবং অনেকটা থটফুল এবং মেডিটেটিভ। তাহলে কবি এখানে ভাবছেন, হ্যাঁ, চিন্তাশীল একটা অবস্থা কবির প্রকাশ করা হয়েছে। তো এইভাবে কিছু ফিচার আমরা মোটামুটি পেয়ে থাকি একটা এলিজির। তোমরা এই ফিচারগুলো অবশ্যই পড়ে ফেলবা, খুব ভালো করে কয়েকবার রিভাইজ করবা যাতে মাথায় থাকে। কারণ শর্ট নোট হোক অথবা ব্রড কোশ্চেন লেখার ক্ষেত্রে হোক, যদি এরকমটা চাই আমরা যেন এগুলোকে দিয়ে আমাদের আনসারটাকে আরো ভালো করে উপস্থাপন করতে পারি। তো কি বুঝতে পারছো এগুলো কি কি বললাম? জি স্যার। জি স্যার। তো আমাদের এলিজি রিটেন আ কান্ট্রি চার্জিয়ার্ড, এটা কিভাবে দেখো, এখানে আমি আরো ডিটেল ডিসকাশন দিয়েছি এলিজি অ্যান্ড ইট ফিচার সম্পর্কে, অরিজিনটা কিভাবে হয়েছে, কি ফিচার্সগুলো কি, সেগুলো তোমরা নিজেরাই পড়লে বুঝতে পারবা। এগুলো একটু তোমরা পড়ে নিতে পারো। তারপর ইভলিউশন অফ দ্য এলিজি অ্যান্ড ইংলিশ লিটারেচার, কিভাবে এলিজির উৎপত্তি হলো, কিভাবে এলিজি ইংলিশ লিটারেচারে আসলো, এগুলো তোমরা একটু দেখে নিতে পারো, একটু পড়ে নেবা, জাস্ট রিডিং দিবা, তার তোমরা কিছু ওয়ার্ড মিনিং জানবা। যদিও এগুলো সরাসরিতে তোমার এখন পরীক্ষার কাজে লাগবে তা না, বাট ইট উইল ডেভেলপ ইউর ইনসাইট। হ্যাঁ, বিকজ দ্য সিম্পল থিং উইল বি মোর ডিসকাসড ইন দিস পার্ট অ্যান্ড ইউ উইল বি মোর এনলাইটেন্ড অ্যাবাউট দ্য টার্ম। এইটা সম্পর্কে কিন্তু আরও বেশি জানতে পারবে, এবং নতুন নতুন ওয়ার্ড জানতে পারবে, যেগুলো তোমার ওয়ার্ড স্টককে বাড়িয়ে দেবে এবং চিন্তাকে আর একটু ডেভেলপ করিয়ে দিবে। হ্যাঁ, এগুলো নিয়ে এই জন্য আমি আর ডিসকাশনে যাচ্ছি না, তোমাদের জন্য দিয়েছি, তোমরা একটু পড়ে নিতে পারবা। শুধু আমি এইটা একটু আলোচনা করবো যে এলিজি রিটেন আ কান্ট্রি চার্জিয়ার্ড, এটাকে আমরা একটা সাকসেসফুল এলিজি হিসেবে পাচ্ছি কিনা, আমরা যে ফিচারগুলো পড়লাম সেই ফিচারগুলোর ভিতরে আমরা দেখছি কিনা, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করতে পারি। দেখো, থমাস গ্রেইস এলিজি রিটেন আ কান্ট্রি চার্জিয়ার্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট সেলিব্রেটেড এলিজিয়াক পোয়েম ইন, এটা পাবলিশ হয়েছে কত ছিল দেখো, 1751। ইন দিস পোয়েম ইজ রিমার্কেবল ফর ইটস কন্টেম্পলেটিভ অ্যান্ড ইউনিভার্সাল এক্সপ্রেশন অফ মর্টালিটি। হ্যাঁ, মেনলি এখানে কি দেখানো হয়েছে, অবিনশ্বরতা, মৃত্যু, হিউম্যান পটেনশিয়াল এখানে দেখানো হয়েছে, যে মানুষের সুযোগ আছে, সম্ভাবনা আছে, কিন্তু সুযোগ পায়নি। দ্য ইনএভিটেবিলিটি এবং ডেথ, এবং মৃত্যু যে অপরিহার্য, এই তিনটা বিষয় কিন্তু এখানে দেখানো হয়েছে, যে আমরা উই আর অল মর্টাল, উই হিউম্যান বিং অল হ্যাভ সাম কাইন্ড অফ পটেনশিয়ালস লাইক দ্য হিডেন ট্রেজার, হ্যাঁ, অর দ্য ফ্লাওয়ার্স, unseen flowers, which actually bloom in the deserted forests, or woods। ঠিক ওরকমভাবে আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে, যে আজকে ভিক্ষা করতেছে, যে আজকে রিক্সা টানতেছে, হ্যাঁ, হয়তো যে কৃষিকাজ করতেছে বা মুটের কাজ করতেছে, তার ভিতরে বিশেষ সম্ভাবনা আছে, বাট দ্য প্রবলেম ইজ দ্যাট হি ডিডন্ট গেট দ্য চান্স টু এক্সপ্লোর হিমসেলফ, টু শো হিজ ইন্টেলিজেন্স। এই সুযোগটা সে পায়নি, বিকজ দ্য ফেট অর ফরচুন does not favor him or didn't favor him। এটা তাকে করেনি, সুযোগ দেয়নি। গ্রেইস এলিজি স্ট্যান্ড আউট বিকজ ইট mourns not just an individual but the lives of ordinary uncelebrated people buried in a quiet churchyard। Through its thoughtful reflection on life, death and social inequality, the poem exemplifies the qualities of a successful elegy। তাহলে সাকসেসফুল এলিজি একটা কিভাবে হয়, তার যে পয়েন্টগুলো, কোয়ালিটিগুলো এর ভিতরে আছে, আমরা সেগুলো একটু দেখব। কেমন? ইট
combines personal melancholy with broader philosophical insights, appealing to readers across generation. তো এই যে কবিতাটা আমরা পড়ছি, এটা যদিও লেখা হয়েছে আজ থেকে কত বছর আগে বলো তো? 1751 মানে কত? 250 বছর। কত বছর? 250 300 প্রায় 300 বছর নাকি? যদি এদিকে 20 বছর ধরি তাহলে ওদিকে 1750, তার মানে হচ্ছে 75 নাকি? হ্যাঁ, মানে 275 বা হচ্ছে প্রায় 300 বছরের কাছাকাছি। তো এই কবিতাটাতে কি মনে হচ্ছে যে আমাদের বর্তমান সময়ের জায়গায় এটা প্রয়োগযোগ্য না, বর্তমান সময়ের সাথে যাচ্ছে না? না, মনে হচ্ছে না। যে ইউনিভার্সাল, এই কথা বলা হয় ইউনিভার্সাল, হ্যাঁ, সামথিং দ্যাট অ্যাকচুয়ালি ইজ অ্যাপ্লিকেবল অ্যাক্রস টাইম অ্যান্ড কালচার। এখানে কি মনে হচ্ছে কোনো নির্দিষ্ট ধর্ম, এটা যদিও খ্রিস্টান কালচারের, তো এটা কি শুধু খ্রিস্টান কালচারের সাথে মিলবে না যে কোনো ধর্মের সাথে মিলতে পারে? যে কোনো যে কোনো ধর্মের সাথে। হ্যাঁ, যে কোনো ধর্মীয় ব্যাপার সাথে এখানে বাড়িটার কথা বলা হয়েছে, এখানে অ্যাশের কথা বলা হয়েছে, তাই তো? কোনো কোনো ধর্মে কবর দেওয়া হয়, কোনো কোনো ধর্মে পোড়ানো পুড়িয়ে অ্যাশগুলোকে ভাসিয়ে দেওয়া হয় বা কবর দেওয়া হয়। তো বিভিন্ন সেন্সের কথা কিন্তু এখানে এনে তিনি ইউনিভার্সালাইজ করে বলেছেন, অর্থাৎ ইট ক্যান বি অ্যাপ্লিকেবল অ্যাক্রস টাইম, রিলিজিয়ান অ্যান্ড কালচার, and all will have something to think about their life, huh? Because whenever you are going through this poem you will be meditative or thoughtful and you will also think about this, তাই না? এই কবিতাটা পড়ে কি আমাদের চিন্তাশীলতা একটু হয়নি? আমরা কি ভাবি নাই একটু আমাদের আশেপাশের বিষয় নিয়ে? বা এখন যদি আমরা কোনো কবর দেখি, অন্তত যদি কবরস্থানে যাই বা আশেপাশে কবর দেখি, এই কবিতার কথা মনে পড়বে কিনা? যে ইমেজটা তৈরি হয়েছে সেই ইমেজটা কিন্তু অটোমেটিক ভেসে উঠবে, তাই না? তখন মেলানোর চেষ্টা করবো যে এরকম একটা কিছু হয়তো এখানে আছে। তো এই জন্য বলছে, দেখো, থিমস অফ ডেথ অ্যান্ড ইউনিভার্সালিটি। বলছে ওয়ান অফ দ্য ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক্স অফ গ্রেস এলিজি ইজ ইটস ইউনিভার্সাল থিম অফ মর্টালিটি বা ডেথ, হুইচ মেক্স ইট টাইমলেস অ্যান্ড রিলেটেবল। রিলেটেবল মানে কি? প্রয়োগযোগ্য, মানে অ্যাপ্লিকেবল আর কি। দ্য পোয়েম ওপেন্স উইথ দ্য পয়েট কন্টেম্পলেটিং দ্য কোয়াইটনেস অফ আ চার্চিয়ার্ড অ্যাজ নাইট ফলস, ক্রিয়েটিং এন অ্যাটমসফিয়ার অফ স্টিলনেস অ্যান্ড ইন্ট্রোস্পেকশন। চারিদিকে নীরবতা, এক ধরনের চিন্তাশীলতা তার ভিতরে চলে এসেছে। হি রিফ্লেক্টস অন দ্য লাইভস অফ দ্য হাম্বল পিপল বেরিড দেয়ার, সাজেস্টিং দ্যাট দে লিভড সিম্পল আনরিমার্কেবল লাইভস বাট ওয়ার জাস্ট অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ দ্য লাইভস অফ মোর সেলিব্রেটেড ফিগার্স। এখানে যেটা বলেছে না, যে দ্য পাথস অফ গ্লোরি লিড বাট টু দ্য গ্রেভ, এই কথাটা বলেই তিনি ইউনিভার্সালাইজ করেছেন যে ওয়েদার হি ইজ পোর অর রিচ ইট ডাজন্ট ম্যাটার, এভরি ওয়ান উইল গো টু দ্য গ্রেভ, সবাইকে যেতে হবে। So this line encapsulates the poem's meditation on the futility of worldly ambition, as all people, regardless of social status or accomplishments, share the same fate of death. So we can easily understand that in this poem, death has been narrated or discussed elaborately, and it has been presented as inevitable. এটাকে inevitable হিসেবে দেখানো হয়েছে, তাই না? By highlighting the inevitability of death, Gray's Elegy follows the traditional structure of the lament, offering an acceptance of life's transience and focusing on the dignity of every individual regardless of their social status. That everyone have to accept the life and also accept the death as an inevitable one. যেটা আমাদের মেনে নিতেই হবে, এখানে কোনো মানে বাজ বিচার নেই মৃত্যুর কাছে, আছে কি? তাহলে প্রথম থিমটা হলো কি? থিমস অফ ডেথ অ্যান্ড ইউনিভার্সালিটি। Firstly, it has dealt with death and it has been given the universal application to across culture or time or religion. Structure of lament and reflection and consolation, এটা আমরা দেখেছি যে প্রথমে কি করে ল্যামেন্ট করা হয়, তারপরে প্রেইজ করা হয় এবং শেষে একটা কনসোলেশনে আসা হয়। তারপর যে গ্রেস পয়েন্টস ফলোজ দ্য স্ট্রাকচার কমন টু ম্যানি এলিজিস, প্রথমে ল্যামেন্টেশন, তারপর রিফ্লেকশন অ্যান্ড দেন কনসোলেশন। However, he adapts this structure in a unique way, as he mourns not an individual but the unrealized potential of all the lives represented in the churchyard. তার মানে এখানে একটা ভিন্নতা হচ্ছে কি, there is a variation, that is he didn't deal with a single person, rather he has given importance to the dead villagers who are very humble and uneducated, and who lead a very simple life. The lament in the poem is for the simple, forgotten people whose lives went unnoticed and uncelebrated. Gray acknowledges that these individuals, though they lacked fame and fortune, may have possessed talents and virtues equal to those of celebrated figures. কি বোঝা গেছে বিষয়টা? জি স্যার। আচ্ছা, এখন একটা জিনিস বলো তো, তোমরা কি ইংলিশ পড়ে এখন বুঝো তো কিছুটা হলো নাকি?
বোঝা যায় জি একটা স্যার, আগের তোমাদের। থেকে তো অনেক বেশি ভালো। হ্যাঁ, মোটামুটি পড়তে পড়তেই সবগুলোর যে বাংলা করতে হবে বা বাংলা ট্রান্সলেশন করতে হবে এমনটা করতে যেও না, তাই তো। আমি বাংলায় বলি, কিন্তু ইংরেজিটা চোখের সামনে থাকার কারণে অন্তত ইংরেজিটা চোখে ভাসবে। কিন্তু এখানে যদি বাংলা ট্রান্সলেশন আমি সামনে দেখাই, তাহলে তোমার ইংরেজি ওয়ার্ড বাদ দিয়ে বাংলা ওয়ার্ড মাথায় ঘুরবে। এতে পরীক্ষার সময় তুমি ওয়ার্ড খুঁজে পাবে না যে আসলে আমি কি ওয়ার্ড লিখতে পারি। হুম। এই জন্য your task would be to read English, whether it is difficult. Please use your dictionary. Try to know, understand the word. Even you can help the note or your guide where the meaning of the word has been given. তাই না, যেখানে মিনিংটা দেওয়া হয়েছে, তো সেগুলো একটু পড়ার চেষ্টা করো। নেভার টাচ এনি বাংলা ট্রান্সলেশন, ঠিক আছে? আমার পরামর্শ থাকবে, কঠিন হোক, কিন্তু এই কঠিনটা তোমার কয়েক মাস পরে সহজ হয়ে যাবে। কিন্তু যদি তুমি প্রথম দিকেই সহজ বাংলা ট্রান্সলেশন দিয়ে শুরু করো, এটা কিন্তু তোমার জন্য বড় ক্ষতি করে কারণ হবে। তুমি বুঝবা ঠিক আছে, তুমি গল্পটা বুঝবা বাংলায়, তোমার মাথায় স্টোরিটা থাকবে ইন বাংলা, বাংলায় তোমার গল্পটা জানা হয়ে গেলো, তুমি আর ইংলিশটা পড়তে আগ্রহ বোধ করবে না। করবা বলো? কেউ যদি বাংলা কোনো গল্প পড়ে ফেলে বাংলায়, সেটাকে আর ইংরেজি পড়তে চাইবে সে? বলো। না না, আমার উদ্দেশ্যটা কি শুধু গল্পটাই জানা? বলো, স্যার। নাকি ইংলিশটা শেখা? না ভাষা জানা, না ইংলিশ। ভাষাটা জানা, ওয়ার্ডগুলোকে জানা। দেখো, এর সাথে কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো বারবার আসতেছে, এক একটা কবিতার সাথে কিন্তু এক একটা ওয়ার্ড আছে, তাই না, যে ওয়ার্ডগুলো শুধু ওই কবিতার সাথে রিলেটেড। তুমি যখন বাংলাতে একটা কবিতা পড়ে ফেললা, একটা গল্প পড়ে ফেললা, তুমি বাংলাতেই জানলা। তো গল্প জানানো তো আমার মূল উদ্দেশ্য না। তুমি ইংরেজিতে পড়ে যদি 60% কেন 50% বোঝো, তাও যা লাভ হবে, তুমি বাংলায় পড়ে 100% গল্প পড়ে তোমার কোনো লাভ হবে না। Ultimately you will be a loser, because in the reading process you would be able to learn so many words, but whenever you are going through Bangla translation, you will not know any particular word or any single word that is useful to you, যেটা তোমার কাছে ইউজফুল ছিল কিন্তু তুমি সেটা হয়তো জানলা না। ওকে, তাই বলছে দেখো, এই লাইনগুলো তো আমরা পড়েছি যে এইখানে এই নেগলেক্টেড স্পটে হয়তো অনেকেই শুয়ে আছে না, যাদের কি ছিল, সেলেস্টিয়াল ফায়ার ছিল। হুম। তাদের হয়তো হ্যান্ড ছিল, যে হ্যান্ড দিয়ে তারা একটা রাজযোগে পরিচালনা করতে পারতো। তারা হয়তো এমন বুদ্ধিমান ছিল যারা হয়তো মিউজিশিয়ান হতে পারতো, তাই না? এরকম বলে কিন্তু বলা হয়েছে। সো থ্রু দিস লাইন্স গ্রেস সাজেস্ট দ্যাট সাম অফ দোজ বেরিড ইন দ্য চার্চ কুড হ্যাভ বিন গ্রেট লিডার্স, পোয়েটস, আর্টিস্ট, এগুলো হতে পারতো, হ্যাড দে বিন গিভেন দ্য অপরচুনিটি। যাদের যদি তাদের কি দেওয়া হতো, সুযোগ দেওয়া হতো, তাই না? This সুযোগ দেওয়া reflection on হতো। lost potential serves as a lament not only for individuals but the human condition itself, in which circumstances often limit what a person can achieve. হ্যাঁ, যে পরিস্থিতি অনেক সময় আমাদের লিমিট করে দেয় একজন পার্সন কি অ্যাচিভ করতে পারে সেটাকে। কিন্তু যদি সুযোগ পেত, ইফ হি ওয়াজ গিভেন অপরচুনিটি, হি উড বি এবল টু ফ্লারিশ হিমসেলফ। হ্যাঁ, তাকে সে প্রকাশ করতে পারত। দ্য পোয়েম অফার্স কনসোলেশন বাই এমফাসাইজিং দ্য সিম্পলিসিটি অ্যান্ড পিস। এখানে একটা কনসোলেশন এসেছে না, কোন জায়গায় বলো তো? কেউ বলতে পারো যে কোথায় কনসোলেশনটা আছে কবিতায়? যে তারা তো গরিব জীবন যাপন করেছে, কিন্তু সান্ত্বনাটা কোন জায়গায়? তাদেরকে দিয়ে ক্রাইম হ্যাঁ, হয়নি ক্রাইম অন্যদিকে। হয়নি, এটা তাই তো, যে তারা হয়তো সিম্পল জীবন যাপন করেছে, কিন্তু ওই যে রাজ্য ক্ষমতা পেতে গিয়ে কাউকে খুন করতে হয়নি, মিথ্যা কথা বলতে হয়নি, তাই না, অপরাধ কর্ম করতে হয়নি। এটাই হচ্ছে এখানে একটা সান্ত্বনা। তাই বলছে দ্য পোয়েম অফার্স কনসোলেশন বাই এমফাসাইজিং দ্য সিম্পলিসিটি অ্যান্ড পিস দ্যাট দ্য হাম্বল ডেড হ্যাভ অ্যাচিভড ইন ডেথ, অ্যাওয়ে ফ্রম দ্য স্ট্রাগল অফ অ্যাম্বিশন অ্যান্ড দ্য হার্শ জাজমেন্ট অফ সোসাইটি। হ্যাঁ, যেটা হচ্ছে ফার ফ্রম ম্যাডিং ক্রাউড। হ্যাঁ, শহরের মানুষদেরকে কি বলা হচ্ছে? ম্যাড বলা হচ্ছে। হ্যাঁ, দে আর ম্যাড বিকজ দে আর রানিং টুয়ার্ডস দ্য ওয়েলথ অফ পাওয়ার অর দ্য ফেম দ্যাট ইজ নট অ্যাকচুয়ালি পারমানেন্ট। তো এর পিছনে চলতে ম্যাডিং ক্রাউডের ভিতরে তারা নেই। ইন দিস ওয়ে গ্রে রিপ্রেজেন্টস আ ভিজন অফ সোলাস, সাজেস্টিং দ্যাট ইভেন দ্য মোস্ট আনসেলিব্রেটেড লাইফ হ্যাজ ইন্ট্রিনসিক ওর্থ, তারও একটা নিজস্ব মূল্য আছে, না, ভ্যালু আছে, কিন্তু সেটা হয়তো সুযোগ পায়নি। দিস অ্যাপ্রোচ মেক্স দ্য এলিজি ইউনিক as it focuses on finding peace in the natural cycle of life and death rather than in any personal achievement. আর আমি একটা বিষয় তোমাদেরকে বলবো, আমি যে নোটগুলো দিই এগুলোতে ওয়ার্ড একটু মানে আপগ্রেডেড তোমাদের স্টাডি গাইড বা অন্যান্য জায়গা থেকে, তোমরা নিশ্চয়ই একটু পড়ে বুঝতে পারো। হুম। এখন কোনটাতে তোমরা অভ্যস্ত হবা বলো তো? ওই সহজটা নিবা না এটাতে পড়বা? বলো কোনটা? তোমরা কোনটা পড়ো? আমি যেগুলো দিই সেগুলো পড়ো নাকি বই থেকে শুধু পড়ো? আর দুইটাই তো পড়ি। দুইটাই পড়েছে। হ্যাঁ, একটু পড়ার চেষ্টা করবা, ঠিক আছে, যেন সহজ কিছু পাইলেই যেন ছুটে যাও না। সহজ বাদ দিয়ে তোমরা একটা ওয়ার্ড, সেন্টেন্স স্ট্রাকচার এইগুলোকে বুঝে বুঝে পড়ার চেষ্টা করো, যেহেতু আমি ক্লজ ফ্রেজ নিয়ে অলরেডি আলোচনা করেছি, করি নাই এর আগে? জি স্যার। ওইগুলো জি বুঝে স্যার। বুঝে একটু পড়ে চেষ্টা করো। একটা জানার ছিল স্যার, হুম। একটা কথা জানার ছিল স্যার। হ্যাঁ বলো। হুম। ওই যে আপনি বলছিলেন কোন একটা ওয়ার্ড না পারলে একটু গুগলে সার্চ দিতে। হ্যাঁ হ্যাঁ এখন
মোবাইলে গুগলে সার্চ করে একটু বিরক্তকর লাগে। তো চিন্তা করছিলাম, এই আমরা যে ডিকশনারিটা দেখি ওটা যদি বাজার থেকে কিনি, হুবহু মোবাইলে যেরকম আসে ওই ওয়ার্ডটা কি ওইভাবে থাকবে? অনলাইন ওই যদি ডিকশনারি একটু ভিন্ন। ডিকশনারিটা কিনি। অনলাইন ডিকশনারি তো একটু ভিন্ন। অনলাইন তুমি এখন কোন কোম্পানির কিনবা সেটা তুমি পাবা, কিন্তু অনলাইন ডিকশনারি এবং বই ডিকশনারি একটু ভিন্ন। তবে অনলাইনে তোমার যে প্রোনাউন্সিয়েশনটা থাকে সেটা তো তুমি বইতে পাবা না, তাই না? হুম। এই তবে বইটা ব্যবহার করা অনেক উপকারী, কারণ এখান থেকে তুমি যখন একটা ওয়ার্ড খুঁজতে যাবা তোমার ওখানে খুঁজতে সময় লাগবে, এটা হচ্ছে একটা ব্যাপার। বই ডিকশনারিতে তোমার একটু সময় লাগবে, কিন্তু অনলাইন ডিকশনারিতে সময় লাগবে না। লাগবে বলো? না স্যার, যে লংম্যান বা অক্সফোর্ড ডিকশনারি এগুলাতে থাকে কিনা হুবহু যেরকম আমরা অনলাইনে পাই? হুম। না, সব এক এক ডিকশনারি তো এক এক রকম, তাই না? সবগুলো তো একরকম হবে না, কিন্তু তুমি মিনিংটা পাচ্ছ কিনা সেটা হলো বড় কথা। একরকম হতে হবে এতে যায় যায় আসে না, যে ওখানে যা দেখলাম এখানে, কিন্তু থটটা এক কিনা সেটা বোঝো। এক্সপ্লেনেশনটা ভিন্ন হতেই পারে, তাই না? জি স্যার। তুমি বুঝতেছো কিনা এটা হলো বড় কথা। হ্যাঁ, মেইন পয়েন্ট এটাই যে তুমি বুঝতেছো কিনা। আর সবসময় ইংলিশ টু ইংলিশ পড়ার চেষ্টা করবা, এটা হলো সবচেয়ে বড় জিনিস। তাতে তোমাদের ইংলিশ ওয়ার্ড স্টকটা বাড়বে। আর আমি তো না, তোমাদের বলতে চাইছিলাম বলো। মোবাইলটা, মোবাইলে যদি না খুঁজে যদি আমি ডিকশনারি থেকে খুঁজে বের করি, এ, ওটাতে ওটা পড়লে আমার উপকৃত হবে কিনা মোবাইলটা বাদ দিয়ে স্যার? অবশ্যই উপকার হবে। বই যখন খুঁজতে যাবে তখন একটা ওয়ার্ডের সাথে সাথে আরও কয়েকটা ওয়ার্ড তোমার চোখে মুখে চলে আসবে। হ্যাঁ, জি স্যার। প্রত্যেকটা আলাদা একটা ইউনিক ফিচার রয়েছে, ঠিক আছে? প্রত্যেকের একটা উপকারিতা রয়েছে। তুমি যে দিক থেকে ব্যবহার করো না কেন, তোমার মেইন কার্যক্রম হচ্ছে তুমি জাস্ট পড়তেছো কিনা। হ্যাঁ, এটা ধন্যবাদ। এটা ডিকশনারি ব্যবহারকে সময় নষ্ট মনে করলে হবে না এই স্টেজে এসে, মানে এই সময় এসে অন্তত তোমাকে মনে করলে হবে না যে ডিকশনারি ব্যবহার করা মানে সময় নষ্ট করা। অতএব যদি কেউ আমাকে বাংলা বলে দিত আমি সহজে পারতাম, তাহলে ভালো হতো। এটা করলে একটু সমস্যা। হ্যাঁ, যদিও আমরা এই যে বাংলায় এগুলো তোমাদের সাথে পড়তেছি এটাও এক ধরনের ক্ষতিকর, কিন্তু আসলে এখানে তো কিছু করারও নেই। যেহেতু আমাদেরকে ফেস টু ফেস আসতে পারতেছি না তোমার সমস্যাগুলোকে এভাবে, হ্যাঁ, দেওয়ার সুযোগ নেই। তোমরা হয়তো দেখা যাচ্ছে এখন ইংলিশ শুরু করলে তোমরা সবাই গুপ্তধনের ভিতর লুকাই যাবা। হ্যাঁ, বাংলায় বললে তোমরা ক্লাস করতে চাও না, ইংলিশে তো করবাই না। অনেক সমস্যা আমাদের। তো যাও, তা বলছে ইউজ অফ নেচার ইমেজারি। হ্যাঁ, নেচারাল ইমেজারি তিনি এনেছেন কিনা? এই জায়গায় এনেছেন নেচার ইমেজারি আসছে জি স্যার, প্রশ্ন জি দিচ্ছি স্যার। স্যার। প্রচুর এসেছে না? সেটিংয়েই তো আমরা প্রচুর পেয়েছি। হ্যাঁ, পশু পাখি বাসায় ফিরে আসছে, কারফিউ বাজানো হয়েছে, হ্যাঁ, অন্ধকার ছেয়ে ফেলছে চারিদিকে, ওদিকে তোমার আইভি মেন্টাল টাওয়ারে তোমার আউল ডাকতেছে, হ্যাঁ, বিটল হুইলিং করতেছে, এরকম ভাবে, তাই তো? তারপর হচ্ছে সাউন্ড আসতেছে দূরের, তারপর হচ্ছে তোমার কবরের বর্ণনা করা হয়েছে, সেখানে বিভিন্ন গাছের কথা বলা হয়েছে, তাই না? হুম। তো সেইগুলো একটা নেচার, একটা ইমেজ কিন্তু আমরা পেয়েছি। তাহলে দেখো নেচার ইমেজারি ইজ অ্যানাদার ফিচার। এখানে আমরা তো ওয়ার্ডসওয়ার্থের আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড পড়েছি। ওখানকার ইমেজ আর এখানকার ইমেজ কি এক? বলো। না স্যার। হ্যাঁ, ওখানে ইমেজটা না, আমাদের মনকে ওখানে ভালো করে দেয় পাহাড় নাকি? হ্যাঁ, ওখানে আমাদের ছিল। মনকে ভালো করে দেয়। হ্যাঁ, উই বিকাম চেয়ারফুল অ্যান্ড হ্যাপি ইন স্পাইট অফ বিং স্যাড। স্যাড অবস্থা তো আমাদের ভালো করে দেয়, কিন্তু এখানে আমাদের কি করছে? আমাদের প্রকৃতিটা আমাদেরকে এক ধরনের মেলানকলিক সেন্সের ভিতর ডুবিয়ে দিচ্ছে, এরকম আর কি বিষয়টা হচ্ছে। নেচার ইমেজারি ইজ অ্যানাদার কি ফিচার অফ গ্রেজ এলিজি, হেল্পিং টু সেট দ্য টোন অ্যান্ড ডিপেন দ্য poem's themes. The imagery in Elegy written at county churches serve as a reminder of the cycle of life and death. The poem begins with the fading light of evening and the curfew tolling, signaling the end of day. These images of dusk and silence mirror the poem's themes and mortality and stillness of death, তাই না? ডেথের ব্যাপারটা এখানে দেখানো হচ্ছে। নেচার ইন দ্য poem is not only a backdrop but a means of connecting the dead with the living. Gray uses pastoral elements. এই pastoral মানে বুঝো? What is the meaning of pastoral? পল্লী। হ্যাঁ, গ্রাম্য, তাই তো? হুম, গ্রাম্য বা পল্লী বিষয় তাকে বোঝানো হচ্ছে। দেখেন আমরা কি কি পেয়েছি গ্রামের পাস্টোরাল, কি কি পেলাম? গাছপালা, পশু পাখি, হুম, গ্রামের শস্য। তারপরে গ্রামের নাঙল, মানুষের লাইফস্টাইল, তাই না? কৃষক। হুম, হ্যাঁ। লাইফস্টাইল এগুলো সবই আছে কি আমাদের গ্রাম্য একটা এক একটা এলিমেন্ট। তাই বলছে দেখো, অ্যাজ ইন ইজ ডেসক্রিপশন অফ দ্য মপিং আউল অর ইয়ন্ডার আইভি মেন্টাল টাওয়ার হুইচ কনভে বোথ আ সেন্স অফ আইসোলেশন and quiet beauty, the imagery reinforces the idea that just as nature goes through a cycle, প্রকৃতিও যেমন একটা নির্দিষ্ট সাইকেলের ভিতরে দিয়ে যাচ্ছে, সন্ধ্যা হচ্ছে, রাত হচ্ছে, আবার দিন হবে, এরকম ভাবে so too do human lives pass from existence to into memory, তাই না? By linking the fate of the dead to the natural landscape around them, Gray emphasizes the continuity of life and death.
suggesting that even in death individuals are part of a larger and ongoing cycle. আমরা মৃত্যুর মধ্য দিয়ে হলো একটা বিশাল অংশের সাথে রিলেটেড। আচ্ছা, একটু মিউট রাখতে হবে। এক্সপ্রেশন অফ সোশ্যাল কনসার্ন অ্যান্ড এমপ্যাথি ফর দ্য কমন ম্যান। হ্যাঁ, সোশ্যাল কনসার্ন এখানে দেখানো হয়েছে। বলছে দেখো, গ্রেস এলিজি অলসো সাকসিডস বিকজ অফ ইটস এমপ্যাথি ফর অর্ডিনারি পিপল অ্যান্ড ইটস সাটল ক্রিটিক অফ সোশ্যাল ইনইকুয়ালিটি। ক্রিটিক মানে কি? সমালোচনা, তাই না? তিনি সূক্ষ্ম একটা সমালোচনা করেছেন এখানে। The poet laments that the people buried in the churchyard did not have opportunity for greatness due to their humble origin, implying a kind of quiet rebellion against the idea that fame and wealth are the only measures of a person's worth. আমরা সবসময় সম্পদ বা ফেমকেই একজন ব্যক্তির মানে মূল্যায়ন বলে মনে করি থাকি, তাকে পরিমাপ করার একমাত্র উপায় ভাবি তার খ্যাতি এবং সম্পদ। এটার বিরুদ্ধে তিনি একটা রিভলিউশন করেছেন। তিনি বলতে চেয়েছেন যে ফেম বা ওয়েলথ না থাকলেও অনেকের ভিতরে অনেক ভ্যালু থাকে, তাই তো? অনেক ইনস্টিংক্টিভ ভ্যালু থাকে, তাই তো? ল্যাটেন্ট ট্যালেন্ট থাকে। তাই বলে একজন ব্যক্তির গাড়ি বাড়ি টাকা পয়সাতে জন্মগ্রহণ করেছে একটা শিশু, হ্যাঁ, সে কি পাবে? আর একটা শিশু ওই দিনই জন্মগ্রহণ করেছে একটা গরিব পরিবার, একটা ভিক্ষুক পরিবারে, সে আর কি পাবে? অতএব এটা হচ্ছে সামাজিকতার ব্যাপার, তাই না? সামাজিক এবং জন্মের পরে যে সেটিংয়ে সে এসেছে সেটার উপর ডিপেন্ড করছে সে কতটুকু আগাতে পারবে। অতএব সিঙ্গেল ব্যক্তিগতভাবে আমরা একজন ব্যক্তিকে দায়ী করতে পারি না। In this way, Gray challenges the social order of his time by elevating the lives of poor, whose virtues and talent went unrecognized. This reflection on the social inequality is evident in the lines. এখানে বলা হচ্ছে অ্যাম্বিশন, তাই না? মক যেন না করে, গ্র্যান্ডার যেন তাদের ডিসডেইনফুল স্মাইল দিয়ে তাদের সিম্পল অ্যানাল অথবা শর্ট যে হিস্ট্রি সেগুলো যেন না শোনে, এইভাবে তিনি বলতে চেয়েছেন। By urging readers to respect the useful toil of the common people, Gray assert that these lives, though lacking in fame, possess dignity and value. ফেম নেই কিন্তু তাদেরও নিজস্ব মর্যাদা আছে, ভ্যালু আছে। The poet's empathy for these individuals align with the universal tone of the elegy. এলিজির যে একটা ইউনিভার্সাল টোন রয়েছে তার সাথে কি হচ্ছে? অ্যালাইন উইথ মানে কি? মিলে যাওয়া, হ্যাঁ, অ্যাপ্লিকেবল হওয়া। হুইচ এনকারেজেস রিডার্স টু রিফ্লেক্ট অন দ্য ওয়ার্থ অফ এভরি লাইফ রিগার্ডলেস অফ সোশ্যাল স্ট্যাটাস অ্যান্ড ওয়েলথ। তাহলে সামাজিক অবস্থান যা হোক, সম্পদ যাই হোক, তিনি দেখাতে চেয়েছেন যে একজন মানুষের মূল্য আছে, প্রত্যেকটা ব্যক্তির একটা নিজস্ব মূল্য আছে। এবার হচ্ছে কনক্লুডিং রিফ্লেকশন অ্যান্ড এপিটাফ। তারপর ইন দ্য ফাইনাল সেকশন, গ্রে প্রোভাইডস অ্যান এপিটাফ, আ কমন ফিচার ইন এলিজিস দ্যাট অফার্স কনসোলেশন বাই ইমেজিনিং হিজ ওন ডেথ অ্যান্ড দ্য লেগাসি হি মাইট লিভ। হ্যাঁ, তাকে নিয়ে মানুষ কীভাবে ভাববে, এইগুলো নিয়ে তিনি বলছেন। দ্য পয়েট এনভিজনস হিজ এপিটাফ অ্যাজ আ সিম্পল অ্যাকনলেজমেন্ট অফ হিজ লাইফ। মানে তিনি এপিটাফটাকে নিজের এপিটাফ নিজেই যেন বলে গেলেন, হ্যাঁ, তার মাধ্যমে তিনি দেখাতে চেয়েছেন তার জীবনযাত্রা কেমন ছিল, মানুষ তার জীবনযাত্রা কেমন ছিল সেটা বলবে। এর মাধ্যম দিয়ে কি তিনি নিজেকে আসলে রিপ্রেজেন্ট করেছেন। ইট হ্যাজ বিন গিভেন অ্যান অপরচুনিটি টু দ্য poet to represent his own life, how he actually leads his life. He leads a very isolated, secluded and simple life, but he is somewhat meditative and thoughtful person. He is always in a melancholic sense. He is always alone and in isolated place, যেখানে তিনি কি করছেন, নিজের সাথে নিজে যেন কথা বলছেন। হ্যাঁ, তাই এখানে কি বলা হচ্ছে দেখো, যে দ্য পয়েট এনভিজনস হিজ এপিটাফ অ্যাজ আ সিম্পল অ্যাকনলেজমেন্ট অফ হিজ লাইফ, ক্যারেক্টার অ্যান্ড লাভ ফর নেচার। তার লাভ ফর নেচারের চিহ্ন কি বলতো? প্রকৃতি বলতে তার ভালোবাসা কিসের মাধ্যমে প্রকাশ পেয়েছে? কোন কথাগুলোর মাধ্যম দিয়ে বলতে পারবা? সকালবেলা ঘুম থেকে উঠে যে সূর্য দেখতে যাওয়া নাকি? সূর্য দেখতে, হ্যাঁ, পাহাড়ের ওই জায়গায় গিয়ে এক দৃষ্টে, তাই তো, নদীর পানির বহমান অবস্থাকে দেখা, বনের পাশ দিয়ে ছুটে যাওয়া, একাকী বসে থাকা, এগুলো কি নির্দেশ করছে? এগুলো নির্দেশ করছে তার লাভ ফর নেচার। হ্যাঁ, লাভ ফর নেচার। ওকে, তাহলে দিস সেকশন প্রোভাইডস ক্লোজার, অ্যালাউইং গ্রে টু অ্যাকসেপ্ট হিজ ওন মর্টালিটি উইথ হিউমিলিটি অ্যান্ড পিস। হ্যাঁ, the epitaph served as a reminder that the poem itself is Gray's legacy, through which he memorializes, দেখো স্মৃতিস্মারক করে রাখা না, both himself and the lives of the ordinary people he celebrates. তাহলে এই যে তিনি কবিতাটা লিখছেন, এই কবিতার যে কথাগুলো তিনি বলছেন, এগুলো কি পুরোটাই বানানো না কোনো একটা সেটিং অবশ্যই আছে? বলো তো। সেটিং আছে। হ্যাঁ, এর ব্যাকগ্রাউন্ড নিশ্চয়ই আছে, তাই না? দেখো সেটা কি তার ফ্রেন্ডের মৃত্যুর জন্য, তার ফ্রেন্ডের মৃত্যুর জন্য এটা লিখস। বলো। তার যে একটা ফ্রেন্ড ছিল, ক্লোজ ফ্রেন্ড সে মারা মারা যাওয়ার পর
তারপরে গ্রেভিয়ার্ডটা, তাই না? এটা অবশ্যই তিনি সামনে দেখেছেন, তাই না? অথবা হয়তো দেখো এই যেখানে বলা হচ্ছে, দেখো কোন কোন চার্চটা খেয়াল করো। দ্য চার্চইয়ার্ড ইন দ্য থমাস গ্রেস পোয়েমস এলিজি রিটেন আ কান্ট্রি চার্চে, সেটা হচ্ছে থট টু বি ইন স্টক পোজেস বাকিংহামশায়ার, হোয়ার গ্রে ভিজিটেড অফেন অ্যান্ড ইজ নাও বেরিড, যেখানে তিনি এখন নিজে শুয়ে আছেন, মানে তাকে কবর দেওয়া হয়েছে। এই চার্চটা হতে পারে, তাই বলছে দেখো, হ্যাঁ, ইজ থট টু বি। The poem's speakers reflect on the lives of the villagers buried in the churchyard and speculates on how their lives may have been stunned by poverty and ignorance. এটা মিলে এখানে দেখানো হয়েছে। তাহলে নামটা কি হতে পারে দেখো, চার্চেস ইজ থট টু বি ইন স্টক পোজেস বাকিংহামশায়ার, এখানে অবস্থিত। আচ্ছা, আমরা একটু চার্চটার ইমেজ দেখে আসি, দেখি। এই যে হয়তো অঙ্কন করেছে, এই চার্চটা বিশেষ করে আমরা পাই। তারপরে এই যে দেখো, এখানে একটা ইমেজ দেওয়া হয়েছে না, কবি জানো, এই যে গাছের গুড়ির উপরে বসে কি করছে তিনি, ওই যে পানি যে বয়ে চলছে সেটা দেখছে না, এই ইমেজটা। জি স্যার। এই যেখানে একটা ইমেজ তৈরি করা হয়েছে। ইমেজগুলো দেখলে অনেক সময় মাথায় একটু কাজ করে, ইমেজগুলো ঘোরাঘুরি করে। এই যে যেমন মানুষজন চলে যাচ্ছে তাদের ইয়া নিয়ে, মাঠে যাচ্ছে কাজ করতে, কাস্তে দিয়ে ধান কাটছে। আচ্ছা, তো এইভাবে তিনি নিজের অবস্থানটা বলেছেন। অতএব আমরা বুঝতেই পারছি এলিজি রিটেন আ কান্ট্রি চার্চেড বাই থমাস গ্রে ইজ আ সাকসেসফুল এলিজি বিকজ ইট ট্রান্সেন্ডস দ্য মোর্নিং অফ আ সিঙ্গেল ইন্ডিভিজুয়ালস টু এমব্রেস আ ব্রডার রিফ্লেকশন অন মোর্টালিটি, হিউম্যান পটেনশিয়াল অ্যান্ড সোশ্যাল ভ্যালুজ, এগুলো তিনি তুলে ধরেছেন। থ্রু ইটস স্ট্রাকচার, নেচার ইমেজারি অ্যান্ড এমপ্যাথেটিক পোর্ট্রেয়াল অফ কমন পিপল, দ্য পোয়েম এলিভেটস দ্য এলিজি টু আ মেডিটেশন অন দ্য ওর্থ অফ এভরি হিউম্যান লাইফ রিগার্ডলেস অফ সোশ্যাল র্যাঙ্ক অ্যান্ড অ্যাচিভমেন্ট। এটাকে তিনি পেরিয়ে গিয়ে প্রত্যেকটা মানুষের মূল্য নিয়ে তিনি মেডিটেট করেছেন। Gray's elegy resonates with readers across time, এই যে বললাম, time, culture, religion, because it sparks to the universal experience of loss, the passage of time, and the search for meaning in life. এগুলোকে তিনি মিলিয়ে তুলে ধরেছেন। In celebrating the lives of the uncelebrated, Gray not only honors those buried in the churchyard, but also invites reader to contemplate their own lives and legacies. তাহলে এইভাবে আমরা দেখতে পেলাম যে এলিজির যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো আমাদের এই এলিজিতে আছে কিনা। তো মোটামুটি সব বৈশিষ্ট্য যে থাকতে হবে তা না, কিন্তু বাট উই হ্যাভ সাম মেজর characteristics or features which are included in this poem. So we can easily call Elegy written a country churchyard as a successful elegy in English literature. Okay? কারণ এটা একটা গুরুত্বপূর্ণ আর কি পয়েম, গুরুত্বপূর্ণ কোশ্চেন, হ্যাঁ, যেটা এলিজি হিসাবে, যদিও এবার যেটা দেওয়া হয়েছে সেটা এসে গেছে। হ্যাঁ, দেখো আমরা এবার যেটা দিয়েছিলাম একটু দেখি। তোমরা কি এবার প্রশ্নগুলো দেখছো? এবার জি পরীক্ষা স্যার। জি স্যার। প্রশ্নগুলো একটু কালেক্ট করে রাখবা, হ্যাঁ, দেখবা যে কি কিভাবে প্রশ্ন আসে। পার্ট সি, বি এবার দেই নাই, এখান থেকে পার্ট এ এবং সি দেওয়া হয়েছিল। এখান থেকে মানে একটাই কোশ্চেন দেওয়া হয়েছিল, যে এটা একটাই দিয়েছিলাম। হাউ ডাজ গ্রে গ্লোরিফাই দ্য কমন ম্যান ইন হিজ এলিজি রিটেন আ কান্ট্রি চার্চইয়ার্ড, 2023-এর জন্য এই একটাই এসেছে এখান থেকে এই প্রশ্নটা। আচ্ছা, তো যেহেতু এবার চলে এসেছে এখান থেকে, এবার হয়তো পার্ট সিতে কোশ্চেন আসার সম্ভাবনা কম, তবে পার্ট বিতে এবার আসার সম্ভাবনা বেশি। ঠিক আছে, পার্ট বি এর জন্য আসার সম্ভাবনা বেশি, বিশেষ করে এটা এলিজি কেন, এর ফিচারগুলো হয়তো দিয়ে একটা শর্ট কোশ্চেন থাকতে পারে। ওকে, তো বলো, এর ভিতরে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে, একটু 2-1 মিনিট টাইম দিলাম, একটু বলতে পারো তোমরা। স্যার, এলিজিয়াক স্ট্যানজা এই টার্মটা একটু বলেন তো। বলো বলো। এলিজিয়াক স্ট্যানজা বা এলিজিয়াক কোয়াট্রেন। হ্যাঁ, মানে এলিজিতে ব্যবহার করা হয়। দেখো তো আমরা যে পয়েন্টটা পড়লাম এখানে, এলিজি রিটেন আ কান্ট্রি চার্চইয়ার্ড, এখানে কয়টা করে লাইন ইউজ করা হয়েছে প্রত্যেকটাতে? 4টা করে। 4টা করে, তাই না? তাহলে এলিজিয়াক স্ট্যানজা বলতে আমরা সেটাই বুঝবো। আমরা কোয়াট্রেন তো সনেটও পেয়েছি, পাই নাই? শেক্সপিয়ারিয়ান সনেট। জি জি স্যার। তাহলে এখানে আমরা সেটাই ব্যবহার করছি। দেখো দেখো,
দেখো, এবং এর রাইম স্কিমটা একটু খেয়াল করবা। হচ্ছে অ্যান এলিজিয়াক স্টেঞ্জা ইজ আ কোয়াট্রেন রিটেন ইন আয়াম্বিক পেন্টামিটার। আমরা তো জানি অধিকাংশই আয়াম্বিক পেন্টামিটার, তাই না? উইথ অ্যান অল্টারনেটিং রাইম স্কিম এবি এবি। The term iambic pentameter means that each of the line of the poem is made up of 5 iambas. এটা তো আমরা জানি, ওটা নিয়ে এখন এই এলিজিয়াক টার্মটা মেনলি যে থমাস গ্রের এলিজি রিটেন ইন আ কান্ট্রি চার্চেট এখানে এসেছে, তাই না? তো আমরা এখানে যে 4টা লাইন পেয়েছিলাম, এখানে একটু দেখি। দেখো তো এখানে আমরা রাইম স্কিম কি পাচ্ছি? লেড, তাই না? এটাকে যদি আমরা ধরি, তাহলে ফায়ারকে কি ধরবো? বি বি ধরবো। বি তাহলে আবার লেড এর পর সোয়েড আসতেছে, ডি আসতেছে, তাহলে কি ধরবো? আবার ধরবো নাকি? এ এ আর লায়ারের সাথে ফায়ারের মধ্যে আবার কি আসছে? বি আসছে, এবি এবি। দেখো বি প্রত্যেকটাতে যদি আমরা যাই, আমরা যদি একটু পয়েমটা দেখি। আচ্ছা, আমি এখানে সার্চ দিয়ে নিয়ে আসি, তারপর খুঁজতে গেলে টাইম যাবে। পোয়েট্রি ফাউন্ডেশন। দেখো তো এই জায়গায় কি হচ্ছে? ডেই ওয়ে না, লি মি, এবি এবি। আবার এটা যে সাইড ফ্লাইট হোল্ডস ফোল্ডস, এবি এবি। টাওয়ার বাওয়ার, কমপ্লেইন রেইন, আছে না? এইন রেইন এইন। শেড লেড, হিপ স্লিপ, মর্ন হর্ন, শেড বেড, বার্ন রিটার্ন টার্ন, কেয়ার শেয়ার, ইয়েল্ড ফেল্ড, ব্রোক স্ট্রোক, টয়েল স্মাইল, অবস্কিউর পোর, রো, হ্যাঁ? তারপর পাওয়ার আওয়ার, গেব গ্রেভ, ফল্ট ভল্ট, রেইজ প্রেইজ, আছে না? সবগুলো তো একই না? জি স্যার জি স্যার এটা হচ্ছে এলিজিয়াক স্টেঞ্জ, জি স্যার বুঝতে পারছো? জি স্যার, মানে এটার আলাদা কোনো বৈশিষ্ট্য নেই আর। না না, আলাদা কিছু না, এইটুকু। এলিজিয়াক স্টেঞ্জাতে এলিজিতে ব্যবহার করা হয়েছে, এটাকে এলিজিয়াক স্টেঞ্জে বলা হয়, যার রাইম স্কিম মেনলি এবি এবি থাকে এবং এটা আয়াম্বিক পেন্টামিটারে লেখা হয়। এই সংজ্ঞাটা খেয়াল রাখলেই হবে। এটা একটা ব্রিফ কোশ্চেনে হয়তো আসতে পারে, তাই না? হোয়াট ইজ এলিজিয়াক স্টেঞ্জা? কোয়াট্রেন বললে কি এলিজিয়াক স্টেঞ্জা হবে? না, ইংলিশ পোয়েটও আমরা যে থাকে, সনেট উইলিয়াম শেক্সপিয়ারের পড়েছিলাম, তাই তো, সনেট 18 ওখানে কি এরকম এবি এবি সবগুলোই, নাকি ওর স্টেঞ্জাস প্যাটার্নটা একটু না, ভিন্ন? অন্যরকম। অন্যরকম। এবি অন্যরকম বিএ। নিচেটুকু হ্যাঁ। আচ্ছা, তারপরে আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তো যদি প্রশ্ন না থাকে, তো মোটামুটি আমরা তাহলে টোটাল কয়টা পয়েন্ট শেষ করলাম তোমাদের? 10টা। 10টা। হ্যাঁ, আমরা একটা বড় পয়েন্ট শেষ করলাম আর কি। হ্যাঁ, যতগুলো পয়েন্ট আছে তার ভিতরে এটা সবচেয়ে বড়, এর স্ট্যান্ডা অনেক বেশি, বাকিগুলো মোটামুটি ছোট আর তেমন ইয়া নাই। ওর ভিতরে হয়তো দু একটা বড় আছে, প্রেয়ার ফর মাই ডটার, তারপর হচ্ছে ফার্ন হিল, অতটা বড় না। তাহলে 10টা যেহেতু আমরা পয়েন্ট শেষ করলাম, 50% পয়েন্ট আমরা শেষ করেছি। এখন আমরা চলে যাবো হচ্ছে আমাদের প্রোজে। আগামী ক্লাস থেকে আমরা প্রোজ নিয়ে আলোচনা করব। আর এদিকে আমরা কি পড়তেছিলাম? ব্রিফ আর শর্ট হ্যাঁ, রিপোর্ট রাইটিং এর ব্রিফ এবং শর্ট পড়া হয়েছে, তাই না? তাহলে রিপোর্ট রাইটিং এর আমি কিছু ব্রড কোশ্চেন্স দিয়ে দিব। এখন ব্যাপারটা এরকম যে রিপোর্ট রাইটিং এর সরাসরি ব্রড কোশ্চেন মুখস্থ করতে গেলে সমস্যা, তোমাদের দিয়ে একটু লেখায় নিতে হবে। হ্যাঁ, কারণ আমি জি হয়তো স্যার, যেগুলো দিলাম, লেখায় নিলে হ্যাঁ প্র্যাকটিসও হবে আমাদের। হ্যাঁ, আমি হয়তো কিছু দিলাম, তোমরা আগে সেগুলো একটু রিডিং পড়লাম। রিডিং পড়ার পরে আমি তোমাদেরকে কিছু দিব, যেটা তোমরা নিজেরা লিখে আমাকে জমা দিবা, নিজেরা লিখে আমাকে জমা দিবা। বুঝতে পারছো? এরকম একটা কাজ। তাহলে ওটার জন্য তো আমি আর মুখস্থ দিতে যাচ্ছি না। তাহলে আজ থেকে আমি হ্যাঁ, কেউ কিছু বলবা? হুম, আচ্ছা। তো আমি কিছু রিপোর্ট রাইটিং তোমাদের সাথে শেয়ার করবো পার্ট সি এর জন্য। এগুলো জাস্ট তোমরা রিডিং পড়ে নিবা, রিডিং পড়ে নিবা। এটা একদিনই টাইম দেবো আমি, একদিনেই তোমরা পুরোটা রিডিং পড়ে নিবা, ঠিক আছে? দিয়ে আগামী ক্লাসে আমি একটা একটা করে কয়েকদিন তোমাদেরকে রিপোর্ট দিব। হ্যাঁ, বলো। স্যার আমি তো নতুন রিপোর্ট রাইটিং এ শর্ট নোট এটা আমি বুঝতে পারতেছি না, যদি একটু সংক্ষেপে যদি বলা যায় তাহলে একটু। তুমি কি ক্লাসগুলো দেখছো? এর তো ক্লাস আছে, ক্লাসগুলো দেখছো? স্যার আমি তো নতুন, পুরো সব তো দেখা হয়নি হ্যাঁ, এখনো, তাহলে ওইগুলো দেখা দেখে শুরু তুমি করছি আলোচনা করো। একটু। এখানে আসলে শর্ট ব্রড তোমাকে তো আমি কেন বলতে পারবো সংক্ষেপে না। বললে তো বুঝবেই না। বুঝবো, তুমি বুঝবা না তো কিছু। অতএব এখানে বলে তোমার সময় নষ্ট করার কোনো কারণ নেই। তুমি যেহেতু নতুন, তোমাকে নিয়ে আমি তো চাপাচ্ছি না। তুমি যারা নতুন আছো তাদের নিয়ে আমার কোনো ঝামেলা নেই। হ্যাঁ, তোমরা বরং নতুন যেটা শুরু করবো সেটাতে অ্যাক্টিভ হবা, আর আগের ক্লাসগুলো তোমরা ধারাবাহিকভাবে দেখতে থাকো, ঠিক আছে? এলোমেলো না।
আগের যেগুলো তোমাদের মিস হয়ে গেছে তোমরা একটা ডায়েরি তৈরি করে নাও, যে আমার লাইভ ক্লাসের সাথে তোমরা যাবা, সাথে সাথে পূর্বের যেগুলো মিস হয়ে গেছে তোমরা সেগুলো সময় ম্যানেজ করে বাড়তি 2-1 ঘন্টা বাড়তি প্রতিদিন ম্যানেজ করে একটা টপিককে তোমরা শেষ করবা। ওখান থেকে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, যখন আমরা রিভিশনে আসবো তখন তো অবশ্যই আমরা রিভাইজ করবো আবার। আর যদি ছোটখাটো কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা বোর্ড ক্লাসে জিজ্ঞাসা কোশ্চেনটা করো। কিভাবে কমপ্লিট করব? ঠিক আছে, হ্যাঁ বলো। এখন যে বোর্ড কোশ্চেনটা দেওয়া হইব ওইটা কিভাবে কমপ্লিট করব? কোন বোর্ড কোশ্চেন দিয়েছি আমি এখন? এগুলো? রিপোর্ট রাইটিং এর যে বোর্ড কোশ্চেনটা আপনি দিবেন। হ্যাঁ, তোমার পড়ার দরকার নেই, তুমি তো পারবে না, তুমি তো রিপোর্ট বোঝোইনি এখনো, যে রিপোর্টের পার্ট কি হয়, কিভাবে তোমার লিখতে হয় সেটা তুমি দেখছো? না স্যার। হ্যাঁ, তাহলে তোমার ওটা তো দরকার নেই তোমার। তুমি ধারাবাহিকভাবে দেখো, সেই ইন্ট্রোডাকশন থেকে শুরু করো। অথবা তুমি যদি আমার সাথে চলতে চাও তাহলে আগে রিপোর্টের ভিডিও ক্লাসগুলো দেখে নাও, দিয়ে যে কিভাবে পার্ট করতে হয়, কিভাবে একটা রিপোর্ট লিখতে হয়, রিপোর্টের কি কি পার্ট থাকে, হ্যাঁ এগুলো দেখে নাও। দেখে নিলে পরে তুমি ব্রড শর্ট এমনি বুঝতে পারবা। অতএব ওগুলো না পড়ে তোমাকে বললে তুমি কি বুঝবা? তুমি কিছুই বুঝবা না, ঠিক আছে? হুম। জি। সংক্ষিপ্ত বলে কিছু নাই, সংক্ষিপ্ত আলোচনা দিয়ে স্যার একটু যদি বলে দিতেন, একটু বলে সময় নষ্ট করা ছাড়া কিচ্ছু না। সব রেকর্ড ক্লাস আছে, তুমি ধৈর্য ধরে দেখে নিবা, সব বুঝতে পারবা, ঠিক আছে? আর তাই যেহেতু আমি যদি ব্রড কোশ্চেনটা দিয়ে দিব, তাহলে তুমি আগে রিপোর্টের ক্লাসগুলো একটু দেখে নাও এই কয়দিনে। বেশি তো আর ক্লাস নেই, হয়তো 2-3টা হবে ক্লাস, ওটা একদিনেই পারা যায় যদি তুমি আগ্রহে বস করো। তুমি আজকে এই যে রাত 12টা পর্যন্ত ধরলে পারে তোমার ক্লাসগুলো শেষ হয়ে যাবে। জি স্যার। তো তোমাকে চাইতে হবে যে আমি শেষ করব, তাহলে হয়ে যাবে। ওকে, তাহলে আমি এখানে কিছু ব্রড কোশ্চেনস অফ রিপোর্ট রাইটিং দিলাম। এটা আমি জাস্ট রিডিং পড়ার জন্য দিচ্ছি, যেহেতু আমি এটার জন্য আগামীতে হচ্ছে তোমার থার্সডেতে, হ্যাঁ তাহলে 7 তারিখের মধ্যে তোমরা এটাকে রিডিং দিয়ে দিবা। রিডিং দিয়ে দিবা। তারপর থেকে আমি তোমাদের এই রিপোর্টটা শেষ হয়ে যাওয়ার পরে তারপর আমি ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির ব্রড কোশ্চেন, শর্ট কোশ্চেন, এখন থেকে আমি ব্রড কোশ্চেনটা দেওয়া শুরু করবো, ঠিক আছে? কারণ যেহেতু পরীক্ষাটা হয়ে গেছে, এখন আমি জানতে পারলাম যে কোনগুলো পরীক্ষা এসে গেছে। তা নাহলে যে গ্রেড যেটা এসে গেছে এটা তো আমি তোমাদের পড়তে দিতে পারতাম, তাই না? কিন্তু এটা তো আর পরীক্ষা আসবে না পরে, তাহলে তো একটা লস হয়ে যেত সময়টা নষ্ট করা। হ্যাঁ, তো এই জন্য এখন যেহেতু পরীক্ষাগুলো হয়ে গেছে, আগামী দিন প্রোজ হয়ে যাবে, তাহলে মোটামুটি 4টা মেজর পরীক্ষা হয়ে যাবে। অতএব এখন থেকে আমি ওইটাকে আবার চেঞ্জ করে দিব এখন, যে 2000 স্যার ফ্রোজে কোনটা পড়াবেন? কোনটা পড়াবো এরপর নেক্সট যেটা আছে। আমরা কি কোনটা পড়েছি? অফ স্টাডিজ, লাঞ্চেন লাঞ্চে আর না, অফ স্টোরেজ আর লাঞ্চন এই দুইটাই পড়াইছে। করছি। এরপরে কি আছে বলো তো? সিলেবাস অনুসারে আমি দেখি, দাঁড়াও আমি এখান থেকে দেখি সিলেবাসে আছে। এখন আমরা মোটামুটি 50% পড়ে ফিকশন নন ফিকশন দুটা করে পড়বো। গেটিসবার্গ অ্যাড্রেস পড়বো আগামী দিন, ঠিক আছে? আমরা 2টা প্রোজ পড়বো, 2টা নন ফিকশন পড়বো, 2টা ফিকশন পড়বো। তারপরে আমরা আবার ফিরে যাব হচ্ছে আমাদের রিডিং স্কিলসে। তাহলে আগামী দিন আমরা পড়বো হচ্ছে গেটিসবার্গ অ্যাড্রেস, ঠিক আছে? ঠিক আছে স্যার। গেটিসবার্গ অ্যাড্রেস, তারপরে পড়বো লেটার টু লর্ড জেমস ফর রিজেক্টিং নাইটহুড, তারপরে পড়বো গিফট অফ দ্য মেজাই এবং অ্যারাবি। তাহলে আমাদের মোটামুটি সেট হয়ে যাবে ঘুরে। আর তারপরে বার যখন আসবো তখন একদম পুরোটা শেষ হয়ে যাবে। 3 চক্রেই শেষ হয়ে যায় আশা করি। আচ্ছা, তো এখন যদি কারো কোনো স্পেশাল কথা না থাকে তাহলে তো হলো। এখন নেক্সট তাহলে তোমাদের আমি একটু কাজ দিলাম, হ্যাঁ, রিড দ্য সামারি। সামারিগুলো পড়ছো? জি স্যার। সামারি, ক্রিটিক্যাল অ্যানালাইসিস অফ দ্য পোয়েম। যদি পড়ে থাকো তাহলে তো পড়া লাগবে, তারা পড়নি তারা একটু পড়ে নিবা। আর একটা হচ্ছে রিড অ্যাবাউট এলিজি অ্যান্ড ইটস ফিচার্স, একটু দেখবা। আচ্ছা, এই হলো তোমাদের মেইনলি পড়া। আচ্ছা, টাইম কতটুকু আছে দেখি। তাহলে আমি একটু কেটে দিয়ে আবার যুক্ত করছি। আচ্ছা, তো ঠিক আছে, আজকে তাহলে আমরা আর নতুন কোনো টপিক নিয়ে কথা বলছি না। এখন যেহেতু আমাদের 5ম মাস শেষ হলো, আগামীতে আমরা 6ষ্ঠ মাসে শুরু করব আর কি। এখন তোমাদের সাথে কিছু জেনারেল একটু কথাবার্তা বলে নিই। প্রথম কথা যেটা একদম আমি বলি প্রায়ই, সেটা হলো যদি কারো এখানে আর পড়তে ভালো না লাগে তাহলে অবশ্যই তোমরা অন্য কোথাও দেখবা, ঠিক আছে? তো এখানে থাকার কোনো দরকার নেই, এটা হলো একটা বড় বিষয়। দ্বিতীয়ত হলো যারা রেগুলারলি ক্লাস করছো না, নেটওয়ার্কের প্রবলেমের জন্য হোক, পারিবারিক সমস্যার জন্য হোক, যে কোনো সমস্যার জন্য হোক, তোমার এখানে থাকার প্রথম উদ্দেশ্য হলো ক্লাস করা।
সেটা লাইভ ক্লাস হোক বা রেকর্ডেড ক্লাসগুলো হোক, কোনোটা যদি তুমি করতে না পারো তাহলে তোমার এখানে থাকার কোনো দরকার নেই। আরেকটা বিষয় হলো, যদি মনে হয় যে না তোমার অর্থনৈতিক খুব সমস্যা, তুমি বই কিনতে পারো না, তাই তো, তুমি টিউশনির টাকা দিতে পারো না, তোমার অনেক সমস্যা, স্যার বই কিনতে পারতেছি না, পড়তে পারতেছি না, নেট কিনতে পারতেছি না, তাহলে তোমার এখানে থাকার কোনো দরকার নেই। কারণ পড়াশোনার যেটা নিয়ে তোমার সমস্যা, যেটা তোমার আসল কাজ, সেটা নিয়ে যদি সমস্যা থাকে তাহলে আপাতত এখানে থাকার কোনো দরকার নেই। হ্যাঁ, এটা হলো আমার বড় কথা। আর আর যেহেতু আমি প্রথম দিকে একটা কাজ করতাম, সেটা হচ্ছে যে আমি প্রত্যেককে প্রতি মাসের শেষে মেসেজ দিতাম, তাই না? এবং তোমাদেরকে অলরেডি একটা মেসেজ দিয়েছি। দশম ক্লাস শেষ হলে পরে কী করা হয়, একটা মেসেজ দেওয়া হয় সফট রিমাইন্ডার হিসাবে, যে তোমাদের পরবর্তী মাসের ফিটা দিয়ে পরবর্তী মাস পড়ার জন্য একটু নিশ্চিত করতে হবে, এটাই তো নাকি? তা তোমরা নিশ্চয়ই মেসেজটা দেখছো কি না? সবাই কি মেসেজটা দেখো? সেটা গুগল ক্লাসরুমেও দেওয়া হয়েছে, মেসেঞ্জারও দেওয়া হয়েছে, এবং আশা করি তোমরা সেটা দেখেছো। এবং এখানে খুবই পরিষ্কার করেই দেওয়া হচ্ছে যে 10টা ক্লাস 29 তারিখ পর্যন্ত ছিল, তারপর 31 এবং 3 তারিখ পর্যন্ত 2টা ক্লাস মিলে 12টা ক্লাস হয়ে যাবে। তো 3 নভেম্বর থেকে আমাদের শুরু হওয়ার কথা ছিল, এখন যেহেতু 5 নভেম্বর না, পরবর্তী থেকে শুরু হচ্ছে। তো এইরকম বলছে যে দেখো, ফি প্রদান করে, তাহলে কয় তারিখ পর্যন্ত? 5 নভেম্বর পর্যন্ত টাইম দিয়েছি, যে এর ভিতরে তোমাদের ফি প্রদান করে ষষ্ঠ মাসের পড়ার ব্যাপারটা, সরি এখানে আমি পঞ্চম মাসের পড়ার বিষয়টা এখানে লেখা হয়ে গেছে, এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে পঞ্চম মাস হবে। এরপর আসি, তোমরা ফি যখন দেবা, অনেকেই বলো স্যার নাম্বার জানি না, এখানে নাম্বার আমি লিখেই দিয়েছি, এই শিটে ক্লিয়ারলি দেওয়া আছে কোনটা বিকাশ নাম্বার, কোনটা রকেট নাম্বার, এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবং ফি দেওয়ার পর তুমি আমাকে মেসেজ দিয়ে যখন জানাবা ফি এর ব্যাপারটা, তখন কী কী লিখতে হবে সেটা আমি এখানে বলে দিয়েছি সুন্দর করে। তোমার ব্যাচ নাম্বার দিবা, আইডি নাম্বার আপাতত যেহেতু আমি ইউজ করছি না, আইডি নাম্বার দেওয়ার দরকার নেই। তোমরা জাস্ট যে এই ব্যাচের কত মাসের ফি, এখন 6 মান্থের ফি, এবং কোন নাম্বার থেকে ফি দিয়েছো সেইটা তোমরা একটু দয়া করে এখানে লিখে দিবা, তাই তো? মেসেঞ্জারে লিখে দিবা যে স্যার আমি এই ব্যাচের এই মাসের ফি আমি এই নাম্বার থেকে পাঠিয়েছি, এইটা তোমরা লিখে দিবা, ঠিক আছে? এটা কি সবাই জানো তো নাকি? অনেকে তোমরা আমার এরপরও নাম্বার চাও যে স্যার কোন নাম্বারে ফি দিব, আমি তো এখানে লিখে দিয়েছি, এখানে রকেট দেওয়া আছে, নগদও দেওয়া আছে, আবার বিকাশও দেওয়া আছে। তোমরা করো কি, এই যে এই নাম্বারটায় যেটা নগদ করা নাই, ওখানে নগদে তোমরা টাকা পাঠিয়ে দাও, এরকম একটা ব্যাপার কিন্তু ঘটে। তো আমি এখানে ক্লিয়ারলি লিখে দিয়েছি, এটা তোমরা একটু মাথায় রাখবা। এবার বর্তমানে আমি আর ওই প্রত্যেকে আলাদা আলাদা করে মেসেজ দিতে যাচ্ছি না, যে প্রত্যেকে জানানো হয় তোমার এই মাসের ফি দেওয়া হয়েছে, ওই মাসের ফি দেওয়া হয়নি, তুমি এর মধ্যে দিবা, এরকম কোনো আমি আর করতে যাচ্ছি না। কারণ এটা আমার কাছে মানে মনে হলো যে তোমরা মেসেজ দেখেও অনেকে দেখো না, সিন করেও, তাই তো, অনেকে রিয়্যাক্ট করো না বা দেখোই না, চুপচাপ থাকো, তাই তো? তা এই জন্য আমি একটা সিস্টেম করেছি, সেটা হলো মানে তোমরা যেমন আমাকেও তো তেমন হতে হবে, তাই না? কারণ তোমরা চালাকি করতে এসেছো এই জায়গায়, অনেকে আছো তোমরা চালাকি, আমি সবার জন্য বলছি না কথাটা, তোমরা অনেকে আছো খুব ভালো, সব কিছুতে রেগুলার ক্লাস করতেছো, ফি দিচ্ছ, হ্যাঁ, এবং নিয়মিত কন্ট্যাক্ট করতেছো, এ নিয়ে আমার কোনো আপত্তি নেই। কিন্তু কিছু আছো, এবং কিছুর পরিমাণটা আবার একটু বেশি বলা যায়, কারণ তারা নিয়মিত ক্লাসও করে না, চুপচাপ থাকে, ঠিক আছে? রিমুভ করলে পারে তখন আবার সতর্ক হয় যে আমাকে স্যার রিমুভ করে দিয়েছে, তারা মনে করে স্যার মনে এগুলো খেয়াল করছে না। তো এতটা সময় আমি আর দিতে যাচ্ছি না যে প্রত্যেকে আলাদা আলাদা করে মেসেজ দিব, একটু আমি সময় দিব, সেটা হচ্ছে আমি কোডটা শেয়ার করব যাতে তোমরা যুক্ত হতে পারো, এইটা। তো আমি একটা সিস্টেম যেটা করেছি, সেটা আমি মনে হয় গত ক্লাসে বলেছিলাম। সিস্টেমটা হবে কি, দেখো এখনও কিন্তু মাত্র প্রথম ক্লাস করার পর আর কেউ নাই, আউট হয়ে গেছে। কিছু লোক ঢুকতে পারছে না। হ্যাঁ, ঢুকতে না পারার কিছু নাই, ঢুকতে হয়তো নেটওয়ার্কের জন্য সমস্যা হতে পারে, কিন্তু এতজন ঢুকতে পারবেন 50-50, এটা হতে পারে, হলো 50%। স্যার একটু মেসেঞ্জার থেকে সমস্যা হচ্ছে, আমি মেসেঞ্জার থেকে ঢুকতে পারি নাই। তোমার মেসেঞ্জারে ঢুকবা কেন? অনেকে গুগল ক্লাসরুমের সমস্যা হয়, তাই মেসেঞ্জারে দিয়েছি, তাহলে তুমি গুগল ক্লাসরুম থেকে যুক্ত হবা, তুমি কেন মেসেঞ্জার থেকে? আমি মেসেঞ্জারে দিবই না এরপর থেকে, তাহলে আমি তো গুগল ক্লাসরুমে দিয়েছি, সেটা যুক্ত হতে পারবে না? ঠিক আছে, মেসেঞ্জারও দিয়েন, গুগল ক্লাসরুমও দিয়েন, যে যেদিন পারে ওখান থেকে জয়েন করবার কি। হ্যাঁ, আমি তো দুই জায়গাতে দিচ্ছি, তুমি কেন মেসেঞ্জার নিয়ে শুধু টানাটানি করবা? আমি তো মেসেঞ্জার সহ গুগল ক্লাসরুমে দিয়েছি, আমার মেন নিয়ে হচ্ছে গুগল ক্লাসরুম। গুগল ক্লাসরুমে কারো সমস্যা হলে তখন সে মেসেঞ্জারে দেখবে, এই মেসেঞ্জারে দিতে গিয়ে তোমাদের বিপত্তিটা আরও বেশি হয়ে যাচ্ছে না? এরপর থেকে আমি মেসেঞ্জারে দিব না, গুগল ক্লাসরুমে দিব, যাতে তোমরা অন্তত গুগল ক্লাসরুমটা ইউজ করো। আচ্ছা, তো যাও। স্যার আমার এখানে গুগল ক্লাসরুম, হ্যাঁ বলো, গুগল ক্লাসরুমের সমস্যা? জি স্যার, এখানে আসে না গুগল ক্লাসরুমে, কিন্তু মেসেঞ্জারে আসছে স্যার। আচ্ছা, তা যেখান থেকেই হোক গুগল ক্লাসরুম তো না আসার কোনো কারণ, তাহলে একবার রিফ্রেশ করবা, একটু ঢুকে আবার আউট হয়ে আবার ঢুকবা, তাহলে ওটা চলে আসবে, রিফ্রেশ করলেই হয়ে যাবে, একটু ওয়েট করতে হবে, নেটওয়ার্কের জন্য হয়তো এমনটা সমস্যা হয়। আচ্ছা,
তো এখন বিষয়টা হচ্ছে, এই যে আজকে 12টা ক্লাস শেষ হলো, আগামীকালকে বিকাল নাগাদ আমি সবাইকে গুগল ক্লাসরুম থেকে আউট করে দিব। আমার কথা একটু ক্লিয়ারলি বুঝে নিও, পরে যেন কান্নাকাটি করো না যে স্যার আমাকে রিমুভ করে দিয়েছেন কেন। আমি বলেই করতেছি, আমি সবাইকে রিমুভ করে দিব, ঠিক আছে? যারা ফি দিয়েছো তাদেরকেও, যারা ফি দাওনি তাদেরকেও, মানে আমি টোটাল সবাইকে একদম জিরো করে দিব গুগল ক্লাসরুম। এর ভিতরে যারা গ্রুপে থাকতে আগ্রহী না, তারা দয়া করে এ পর্যন্ত যত ক্লাস পিডিএফ যা কিছু আমি দিয়ে দিয়েছি তোমরা নিয়ে রিড নিতে পারো, যে এ পর্যন্ত আমি যা দিয়েছি। আর যদি থাকতে চাও তাহলে এগুলো করার দরকার নেই। জাস্ট যদি ফি দিয়ে থাকো, তুমি জাস্ট আমাকে জানাবা স্যার আমার ষষ্ঠ মাসের ফি দেওয়া হয়েছে, আমাকে কোডটা দেন, এইটুকু একটু লিখে দিবা সবাই, ঠিক আছে? এইটুকু লিখে দিলেই আমি তোমাদেরকে নিয়ে যুক্ত করতে পারবো। কি আমার কথা বোঝা গেল? আমি কি জি স্যার। মানে আমি রিমুভ করবো সবাইকে, এটা মন খারাপ কোনো কারণ নেই যে স্যার আমাকে কেন রিমুভ করেছেন, আমি তো ফি দিয়েছি। আমি বলেই বলতেছি যে আমি ফি দিয়েছো দেওনি সবাইকে রিমুভ করব, যাতে যারা ইরেগুলার তারা যেন চুপচাপ না থাকে, অন্তত যেন আমাকে একবার মেসেজ করে যে স্যার আমি আছি, আমাকে একটু যুক্ত করে দেন। তা না হলে 2-3 মাস চলে যায়, তারপর দেখি সে চুপ থাকে। ফি এর কথা বললেও আমি তো মোটামুটি আগে রিমুভ করতাম না, 2-1 মাস সময় দিতাম, কিন্তু তাও দেখি চুপটি মেরে থাকে, চুপচাপ থাকে, সে মেসেজই দেখে না, খেয়ালই করে না, কারণ সে গুগল ক্লাসরুম থেকে তো সব পেয়ে যাচ্ছে। এই জন্য ভাবতেছি এভাবে চুপচাপ থাকলে মনে হয় স্যার কিছু বলবেন না। তো তোমাদেরকে একটু নাড়া দেওয়ার জন্য আমাকে এই কাজটা করতে হবে, যাতে সবাই যারা চুপচাপ থাকো তারাও যেন মেসেজ দাও যে না, এবং আমার সাথে যেন একটু কানেক্ট হয় যে না তুমি আসলে অ্যাক্টিভ আছো, সেটা লাইভ ক্লাস করো আর রেকর্ড ক্লাস করো, আমি জানতে চাই যে তুমি অ্যাক্টিভ আছো। এটার জন্য আমার এই সিস্টেমটা করা। কি ক্লিয়ার তো সবার? স্যার মাত্র জয়েন করলাম, মেসেঞ্জার থেকে ক্লাসে জয়েন করা যায় না, ক্লাসরুমে তো লিংক দেননি আপনি। তো আমি প্রথমে ক্লাসরুমে লিঙ্কটা দিই, তারপরে মেসেঞ্জারে দিই, ঠিক আছে? আমি ক্লাসরুমে দিই নাই আজকে? না স্যার। না স্যার দেয়নি। দেই নাই? হাই হাই, না স্যার। ও তাহলে তো আমার মিস হয়ে গেছে এই জন্য। স্যার আমি তো সাথে সাথে ঢুকলাম মেসেঞ্জার থেকে। ও তাহলে তো সমস্যা এখানেই হয়ে আছে। হ্যাঁ, আমি তো এখানে দিয়েছি আমি মেসেঞ্জার থেকে কোড নিয়ে তারপর ঢুকছি, সরাসরি মেসেঞ্জার থেকে ঢোকা যায় না। না, আমি তো এই যে আমি এটা লিখেও এখানে দিলাম, তাহলে আমি কি পোস্ট করি নাই? ওহো, আমি মনে হয় সরি আমি 2023 আর ছিলাম। ফার্স্ট ইয়ারের ক্লাসে দিয়েছেন মনে হয়। হ্যাঁ, এই যে এখানে দিয়ে ফেলেছি, সরি আমার ভুল হয়েছে। আমি ওই যে তোমাদের দেখানোর জন্য ওই ইয়াতে গেছি, ওখান থেকে ওই জন্য আমাদের একজন ফার্স্ট ইয়ার স্টুডেন্ট ঢুকে পড়ছিল, তাসমিম। স্যার আপনি আমাদের বেঁচে দিয়েছেন। হ্যাঁ তাসমিম, এই জন্য আমি বুঝতে পেরেছি। হ্যাঁ তাসমিমকে দেখলাম আমি হঠাৎ করে, আমি বললাম ভুল দেখলাম নাকি? আচ্ছা, জি স্যার, ভুলে আমরাও তো ভাবছি যে কি না কি হইলো, হঠাৎ করে স্যার ক্লাসের লিংক দিয়ে দিল। তুমি ঢুকছো এই জন্য? জি আচ্ছা স্যার। আচ্ছা, তোমাদের নিয়ে আমি পরে কথা, কালকে সকালে একটা ক্লাস নিব, যেহেতু কী অবস্থা চলতেছে। হ্যাঁ, আচ্ছা, তো ঠিক আছে, তোমরা লিভ নাও যারা ওই ক্লাসে। আমি এই জন্য ভাবতেছি, আমি তো দিলাম মনে হলো, কেন এটা এখানে চলে আসলো। আচ্ছা, তো ঠিক আছে, ওকে। তো আমি যেটা বললাম আশা করি তোমরা বুঝতে পেরেছো। স্যার আমরা তো শুনিনি, আরেকবার একটু বলেন। এখানে রেকর্ড করা আছে, আর বলে সময় নষ্ট করাবো না তোমাদের। শেষের দিকে গিয়ে একটু রেকর্ডিংটা দেখে নিও শেষের দিকে, হ্যাঁ? কারণ বেশ কিছু কথা বলা হয়েছে। এখন শর্ট করে ছোট কথা বললে পরে তুমি পুরো কথাটা কখনোই শুনবা না, মাইন্ড করে বসবা। এই জন্য পুরোটা দেখে নেওয়ার জন্য তুমি একটু এই ভিডিও ক্লাসটা দেওয়ার পরে তাহলে শেষের দিকে একটু দেখে নিও, শেষের 5 মিনিট। বলো। ঠিক আছে। হ্যাঁ বলো। আমাকে একটু কনফার্ম করেন যে আমি যে এই ফিটা দিয়েছি এটা। মানে ফি দিয়েছো তাই? বুঝি নাই তোমার কথা, ইতি বলো। জি স্যার, আর একটু কনফার্ম করেন পাইছেন কিনা একটু। আচ্ছা, আমি তো ক্লাসে বলছি স্যার আমি যে ফিটা দিয়েছি ওইটা একটু কনফার্ম করেন আপনি পাইছেন কিনা। মেসেজটা দিয়েছি, মেসেজটা এখনো চেক করেন নাই। জি স্যার। স্যার অনেকবার মেসেজ দিছি। স্যার আমিও মেসেজ দিছি, চেক আচ্ছা, করেন। এখনো দেখি নাই, এখনো দরকার নাই, কারণ আমি তো এখনো দেখি নাই, কারণ আমি ক্লাসে আছি, আমি তো দেখছি না। আমি এটা ক্লাস শেষ হোক তারপরে, ঠিক আছে? আচ্ছা, তো ঠিক আছে, আজকে আর সময় নষ্ট করাবো না, তোমরা পড়তে থাকো। আর যে পড়াগুলো দিলাম, আর এইটার কি অবস্থা বলো? এইটা পড়তেছো তো? চ্যাপ্টার 6 কি পড়া হচ্ছে? জি স্যার, এটা পড়ছি। আচ্ছা, জি স্যার, এটা পড়া হয়েছে। আমরা গেটিসবার্গ অ্যাড্রেস নিয়ে পড়া শুরু করব, আর এই এলিজির যেগুলো আছে বা যে পড়াগুলো আছে সেগুলো একদিনে শেষ করো। আচ্ছা, তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, আগামী ক্লাসে আবার কথা হবে। ওকে, গুড নাইট। আচ্ছা, শরীফ কিছু বলবে মনে হচ্ছে, হাত তুলেছো? জি স্যার। স্যার নন মেজর দুইটা সাবজেক্টের কোশ্চেন গুলো দিলে ভালো হতো। আমি দেই না? হ্যাঁ দিয়েছেন, ওগুলি পড়া হয়ে গেছে।
হ্যাঁ, আমার টাইম অনুসারে আমি দিয়ে দিব, টেনশন নিও না। ঠিক আছে তো? টাইম অনুসারে আমি দিয়ে অনেক দিব। অনেক দিন হয়ে গেল স্যার, বুঝলাম না। ওই দুইটা সাবজেক্ট অনেক দিন হয়ে গেল তো তাই বলতেছি। এই চ্যাপ্টার 6 কি অনেক দিন হয়ে গেছে দেওয়া? 5 চ্যাপ্টার, একটা 5 একটা 6। হ্যাঁ আমি তো অলরেডি 6 দিয়েছি। তোমার 6 পড়া শেষ এই তিনটার ও মধ্যে? না, 6 তো নাই। কেন পলিটিক্যাল থিওরি 6 নাই, কিন্তু ওখানে আমি বলেছি কি পার্ট ওয়াইজ পড়তে, কিন্তু আমার পার্ট ওয়াইজ দেওয়া আছে, হ্যাঁ আমি তো হ্যাঁ একটা ক্লাসে হ্যাঁ, বুঝাই 1 2 দিয়েছিলাম। পার্ট হ্যাঁ, আমি তো পার্ট বলেছি যে 1 2 পড়া হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এবার 6 মানে তুমি ধরে নিবে ওইটা, তারপর যখন 7 দিব তখন তুমি তার ও পরটা আচ্ছা দেবা। আর তোমার ঠিক যদি আছে। আগে হয়ে যায় তুমি পড়ে ফেলবা, সমস্যা নেই। ঠিক আছে, কিন্তু একটা নির্দিষ্ট ইয়াতে যাও, সমস্যা তাড়াহুড়ো করো না। হ্যাঁ, পড়ে আচ্ছা ফেলতে ঠিক পারলে খুব আছে। ভালো। হ্যাঁ, এখানে পলিটিক্যাল থিওরি যেহেতু 5 চ্যাপ্টার পর্যন্ত আছে, ওই 5 চ্যাপ্টারে আমি দেখো আলাদা আলাদা করে দিয়েছি, তাই না? 5 1 হ্যাঁ 5 2 এভাবে করে দিয়েছি, কিন্তু এক একটা আলাদা আলাদা স্কলারকে। ওটা আমি এক ক্লাসে বলেছিলামও। তো তোমরা এখানে আমি 6 লিখি 7 লিখি, তোমরা তার সাথে রিলেশন রেখে ওই চ্যাপ্টারটাকে শেষ করবা। আচ্ছা স্যার ঠিক আচ্ছা, আছে। এই চ্যাপ্টার শেষ হলে পারে, 6 চ্যাপ্টার শেষ হলে আমরা কিন্তু সাবজেক্ট চেঞ্জ করব। এরপরে আমরা অন্য একটা যে আরেকটা আছে সাবজেক্ট, হিস্ট্রি অফ দি ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ, ওটাতে চলে যাব। কারণ ওখানে আমাদের 6টা মনে হয়ে আছে, তাই না? 6টা হয়েছে না ওটার? জি 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 স্যার। আচ্ছা জি স্যার। আচ্ছা, তো ঠিক আছে।